সামিউল, আপনি কি অন করেছেন? জি, ওকে। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস। আমি হচ্ছে সাব্বির ভাইয়াকে ডেকে নিচ্ছি একটু। সাব্বির ভাইয়া তো অলরেডি জয়েন করেছেন। আমাদের নাহিদ ভাইয়া, কি ভাইয়া জয়েন করেছেন? নাহিদ ভাইয়া, ওকে। আর শেফাজ ভাইয়া কি জয়েন করেছেন ভাইয়া? আচ্ছা, ওকে দেন। প্রথমত হচ্ছে যে আমরা সৃষ্টিকর্তার কৃপায় আজকের সেমিনারটা শুরু করতে যাচ্ছি। আর আমাদের এই সেমিনারের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে, আমাদের অনেকেই দেখা যাচ্ছে অ্যাডভান্স লেভেলে আমরা অনেক দিন যাবত স্ট্রাগল করতেছি আহ, কোনো একটা বিষয় নিয়ে। তো যেটা আমাদের অনেকেরই মনে হচ্ছে যে বিষয়টা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু কোনো না কোনো গ্যাপ বা লুপহোলের কারণে আমাদের বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। তো আজকে আমরা এট এ টাইম তিনজন এক্সপার্ট মেন্টরস কে পাবো, যারা কিনা আমাদের এখানে দীর্ঘদিন যাবত আহ ওনারা আমাদেরকে ওনাদের মূল্যবান সময় দিয়ে আসছেন। তো ওনারা প্রফেশনাল লেভেলে দীর্ঘদিন যাবৎ সময় দিয়ে এসেছিলেন, বাট আমরা এবার সৃষ্টিকর্তার কৃপায় প্রথমবারের মতো আরো কয়েকজন মেন্টর ওনাদের মাধ্যমে আমরা সবাই মিলে একত্রিত হয়ে অ্যাডভান্স লেভেলের যাত্রা শুরু করতে যাচ্ছে প্রথমবারের মতো নোবেল প্রফেশনাল একাডেমি থেকে। তো সেখানে আমাদের তিনটা কোর্সের জন্য তিনজন ভাইয়া আছেন। এদের মধ্যে একজন হচ্ছেন এইবারই খুবই রিসেন্টলি কোয়ালিফাই করেছেন। এছাড়াও বাকি দুইজনও অনেক দ্রুত ওনাদের সিসির মধ্যেই লেভেল ক্লিয়ার করে ফেলেছেন। এবং তিনজন ভাইয়াই হচ্ছে ডেলয়েটেরই। তো সেক্ষেত্রে আমরা অনেক ভালো রিসোর্সফুল পার্সনকে পেতে যাচ্ছি, যারা কিনা আমাদেরকে সামনের দিকে অগ্রগতির ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে ওনাদের গাইডলাইন, যেটা আমাদের বিশ্বাস। তো আজকে আমরা অনেক বেশি কৃতজ্ঞ তাদের তিনজনকে একসাথে সাথে পেয়ে। এবং আমার বিশ্বাস যে আপনাদের যে সকল কোশ্চেন কোর্স রিলেটেড আছে তিনটা সাবজেক্ট নিয়েই, আপনারা ভাইয়াদের কাছ থেকে একে একে জানবেন। তো এখানে আমাদের যে কোর্সের বিষয়টা আছে তিনটা সাবজেক্টের ক্ষেত্রেই, কর্পোরেট রিপোর্টিং, এসবিএম এবং হচ্ছে কেস স্টাডি, তিনটার ক্ষেত্রেই তিনজন মিলেই হচ্ছেন কোর্সটা কন্ডাক্ট করবেন। এর মধ্যে এমন হতে পারে যে দুইজন ভাইয়া মিলে কোনো একটা কোর্স দেখতেছেন, আবার দুইজন ভাইয়া মিলে কোনো একটা দেখতেছেন, বাকি স্টাডি একজন দেখতেছেন, কেস স্টাডি একজনই দেখবেন। তো এই ক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে সবগুলো সাবজেক্টের কোর্স প্ল্যান সম্পর্কে আজকে আলোচনা করার জন্যই, যে আমাদের এখানে কোর্সে কি কি থাকছে সেটা সম্পর্কে আলোচনা করার জন্যই আজকের এই সেমিনার। তো প্রথমত হচ্ছে কর্পোরেট রিপোর্টিং দিয়ে মোস্ট প্রবাবলি শুরু হবে। আর আজকে আমাদের এই সেমিনারের পরবর্তীতে এসবিএম এর ক্লাসটাও হবে। তো সেমিনারটা খুব বেশি সময় লাগবে বলে আমাদের মনে হচ্ছে না, এবং ভাইয়াদের থেকে খুব অল্প সময়ের জন্যই আমরা নিয়েছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একে একে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে জানবো, যে কোন সাবজেক্টটি কিভাবে কন্ডাক্ট হবে, এবং এর পরবর্তীতে এই লিঙ্কেই এসবিএম এর ক্লাসটা স্টার্ট হবে আর কি, আজকের প্রথমবারের মতো। এবং আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে, প্রথম দুইটা বা তিনটা ক্লাস মোস্ট প্রবাবলি। আর এর পরবর্তীতে সেটা মূলত হচ্ছে ডিপেন্ড করতেছে। এর পরবর্তীতে আমরা ধীরে ধীরে শুধুমাত্র যারা পেইড মেম্বার থাকবে পেইড গ্রুপের বাকি ক্লাসটা করতে পারবে। সো আপনারা এনরোল করার আগে আমাদের ক্লাসগুলো সম্পর্কে ধারণা নিয়ে দেন আমাদের সাথে আসতে পারবেন, এই সুযোগ আমাদের এখানে বিদ্যমান। তো ধন্যবাদ সবাইকে, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একে একে একজন একজন করে নিয়ে নিচ্ছি। তো প্রথমত হচ্ছে যে কর্পোরেট রিপোর্টিং দিয়ে যেহেতু শুরু হয়, তো সেক্ষেত্রে আমি প্রথমত ডেকে নিচ্ছি হচ্ছে নাহিদ ভাইয়াকে। এর পরবর্তীতে হচ্ছে আমরা ডেকে নিব আমাদের সাব্বির ভাইয়াকে, এবং এর পরবর্তীতে হচ্ছে শেফাজ ভাইয়াকে। এখন ওনাদের এখানে এমন হতে পারে যে কর্পোরেট রিপোর্টিং এ পাশাপাশি অন্য কোনো একজন মেন্টরও থাকতে পারে। তো সেক্ষেত্রে কর্পোরেট রিপোর্টিং এ অন্য কোনো মেন্টর থাকলে উনি কোন অংশটা নিবেন সেটাও ডিসকাস করা হয়ে যাবে। পাশাপাশি আবার এসবিএম এর ক্ষেত্রেও দেখা গেছে দুইজন মিলে হচ্ছে এসবিএম টা নিতে পারে, সেটাও ওনারা আপনাদেরকে এক্সপ্লেন করবেন। এবং কিভাবে পুরো কোর্সটাকে ওনারা সাজিয়েছেন এবং কমপ্লিট করবেন সেটাও আপনাদেরকে বলবেন। তো ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমি তাহলে ডেকে নিচ্ছি নাহিদ ভাইয়াকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। জি, এবং হচ্ছে আপনাদের যাদের যাদের কোশ্চেন আছে তাদেরকে বলছি তারা একটু হ্যান্ড রেজ করে রাখুন, যেটা জানতে চান। ভাইয়া প্রথমে বলার পরে যদি আরো কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আপনারা জানতে চাইবেন। ধন্যবাদ। রাইট। সো যেহেতু এটা অ্যাডভান্সড এর গ্রুপ, সো আমি এক্সপেক্ট করি যে আপনারা সবাই ফারের ক্লিয়ার কনসেপ্ট আছে দেখেই অ্যাডভান্স রিপোর্টিং এক্সাম দিবেন। সো ইন মাই এক্সপিরিয়েন্স আপনার রিপোর্টিং এর সিলেবাস আর ফারের সিলেবাস অলমোস্ট দ্য সেম, শুধুমাত্র 80% সেম, 20% ডিফারেন্স আছে। এবং যে ডিফারেন্সটুকু আছে সেই টপিকগুলো খুব বেশি ডিফিকাল্ট না। সো আমি ট্রাই করব আপনাদেরকে গাইড করার, মোস্টলি ফোকাসিং অন এক্সাম টেকনিক্স, বিকজ স্ট্যান্ডার্ড লেভেলের যে লার্নিং গুলো সেগুলো আপনারা ফারে করে আসছেন।
সো আমি এখানে সেগুলোও দেখাবো, বাট আমাদের মেইন ফোকাস থাকবে আমরা কিভাবে এক্সামে পাস করবো, বিকজ অ্যাডভান্স লেভেলের মেইন প্রবলেমটা চ্যালেঞ্জটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো যেহেতু কর্পোরেট রিপোর্টিং এর দুটো পার্ট, একটা হচ্ছে অডিট এন্ড অ্যাসুরেন্স আর একটা পার্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং। সো যেটা হয় যে আমরা ব্যালেন্স করতে পারি না যে কোন পার্টে কতটুকু টাইম দিব। তো আমার প্ল্যান হচ্ছে যে আমি আপনাদেরকে প্রথমে অ্যাকাউন্টিং এর পার্টটুকু দেখাবো, দেন আমরা শেষের দিকে অডিটের পার্ট দেখব, এবং থ্রু আউট দ্য সেশন আমরা হচ্ছে এক্সাম টেকনিক্স নিয়ে আলোচনা করবো যে কিভাবে আমরা খুব দ্রুত পাস করতে পারি, কিভাবে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারি। সো আপাতত এটাই আমার প্ল্যান। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা শেয়ার করতে পারেন, আর এনি কোয়েশ্চেন্স। হ্যালো, আমি সবার উদ্দেশ্যে জানতে চাচ্ছি আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু হ্যান্ড রেজ করুন, কর্পোরেট রিপোর্টিং সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, এনিথিং, যে কোন জায়গা থেকে পড়ানো হবে বা ইত্যাদি ইত্যাদি। ওকে, আমি দেখতে পাচ্ছি যে দুইজন হাত তুলেছেন, আমি একজন একজন করে দেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে মোশাররফ হোসেন ভাইয়া, আপনি একটু বলুন কাইন্ডলি। জি, আপনার কি কোয়েশ্চেন আছে? জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি উনি যে কথাটা বললেন টাইম ম্যানেজমেন্ট, আমি আসলে ওইটাই স্ট্রাগল করছি। তো এই ক্ষেত্রে একটু যদি ধারণা দেওয়া যেত, কারণ আমরা যেটা দেখি পরীক্ষায় যে অঙ্কগুলি হয়তো বা আমরা পারি বা লিখতে পারি কিন্তু সময়ের জন্য পারি না। যেমন এক কনসালটেশন করতেই সময় চলে যায় 1 ঘন্টা, কখনো 1 ঘন্টা 25 মিনিট। তারপরে অন্যগুলি দেখা গেল যে সর্বোচ্চ 3টাতে হয়তো টাস্ক করতে পারি, তো 3টা টাস্ক করতে আসলে পাস করা সম্ভব না। ইন দ্যাট কেস প্রিসাইসলি যদি একটু বলা যায় যে আসলে কিভাবে স্ট্রাগলটাকে আমরা মিনিমাইজ করতে পারি। অলরাইট, শিওর, গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ সো মাচ। সো আমি যদি বলি, আপনাকে আসলে প্রথমে বাসা থেকে প্ল্যান করতে হবে যে আপনি এক্সাম হলে কিভাবে এক্সাম দিবেন। লাইক আপনি নিজেকে নিজে মক এক্সাম দিবেন প্ল্যান করে যে আমি এই এরিয়াতে এতটুকু টাইম স্পেন্ড করব। সো আমি যদি রিপোর্টিং এর কোশ্চেন বলি, তাহলে আমাদের রেশিও অ্যানালিসিস এখানে কিন্তু খুবই কম টাইম লাগে ক্যালকুলেশনের জন্য। তো এইখানে আমরা ধরেন যদি আমরা এটা 20 মিনিটে কমপ্লিট করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বাকি এরিয়াতে অনেক বেশি টাইম দিতে পারবো। সিমিলারলি অডিট পার্টে যেটা হয় যে আমরা অনেক বেশি লিখতে যাই। এখন আপনি অ্যাডভান্স লেভেলে আছেন, সেখানে আপনাকে অডিট প্রসিডিউর ডিসক্রাইব করতে বলেছে। এখন আপনি যদি ওই একজন আর্টিকেল স্টুডেন্টের মতো অডিট প্রসিডিউর একদম ডিটেইলে ডিসক্রাইব করেন যে আমি প্রথমে টাই আউট করব, দেন স্যাম্পলিং করব, দেন টেস্টিং করব, হ্যাঁ, এইভাবে যদি ডিসক্রাইব করেন তাহলে কিন্তু আপনার অনেক টাইম লেগে যাবে। বিকজ আপনাকে দেখবেন কোশ্চেনে বলা আছে যে ইউ আর ম্যানেজার অথবা ডিরেক্টর আর পার্টনার অফ দিস ফার্ম, হ্যাঁ, এইভাবে বলা থাকে কিন্তু কোশ্চেনে। সো ওনারা এক্সপেক্ট করে যে আপনি ওই লেভেলের অ্যান্সারটা দিবেন আর কি, ওই লেভেল থেকে, ওই ওই রোল থেকে যেইভাবে ডিসক্রাইব করা উচিত। সো আমরা একদম ইন ডিটেইলে ডিসকাস না করে বা ডিসক্রাইব না করে প্রসেস গুলা বা অ্যাকাউন্টিং মানে অডিট রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, আমরা একটা ওভারঅল আইডিয়া দিব, একটা ওভারভিউ দিব, হ্যাঁ, খুবই সামারাইজড ওয়েতে, যেখানে আমরা আমাদের অডিটের যে টার্মিনোলজি গুলো আছে সেগুলো ইউজ করব, ওগুলা রিপোর্টিং ইম্প্যাক্ট কি সেগুলো বলতে পারি, যাতে করে আমাদের টাইমটা কম লাগে। সো এই দুই এরিয়াতে যদি আপনি টাইম সেভ করতে পারেন, তাহলে কনসলিডেশন প্লাস সিঙ্গেল এন্টিটি যে স্ট্যান্ডার্ড গুলো আসে সেখানে আমরা বেশি টাইম স্পেন্ড করতে পারবো আর কি। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আর সেকেন্ডলি হচ্ছে জাস্ট ওকে, সেকেন্ডলি হচ্ছে আমি আবার একটু জানতে চাচ্ছি, এখানে আরেকজন হাত তুলে রেখেছিলেন। জি, আর আমাদের একটা কথা বলবো যে এখানে 3জন ভাইয়াই আছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি কর্পোরেট রিপোর্টিং সংক্রান্ত প্রশ্ন থাকে তাহলে এটা হচ্ছে এখন করবেন, একটু পরে হচ্ছে এসবিএম সংক্রান্ত প্রশ্ন করবেন, এবং একদম এট লাস্ট হচ্ছে আপনারা কেস স্টাডি সংক্রান্ত প্রশ্ন করবেন। ওকে, তো সিরাজুল মুনির ভাইয়া, জি বলুন। হ্যালো সিরাজুল মুনির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি ভাইয়া, আসলে আমি 2020 সাল থেকেই দিচ্ছি অ্যাডভান্স লেভেলের পরীক্ষা, বাট কোনোভাবেই কাম আপ করতে পারতেছি না। আমার কর্পোরেট রিপোর্টিং এর ব্যাপারে যে এটা হচ্ছে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে
এবারের কোয়েশ্চেনটা আমি একটু কাইন্ডলি যদি বলি, সেটা হচ্ছে আমি এবার ওভারঅল 100 মার্কেরই আনসার দিতে পেরেছি। হুম, কিন্তু কনসলিডেশনটা আমি কমপ্লিট করেছি এবং সেটা আমার ব্যালেন্স শিট পর্যন্ত আমি কমপ্লিট করছি। হুম, আর অডিটিং এর পার্টে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি কোয়ালিটি আনসার করতে পারতেছি না। অ্যাট দ্য সেম টাইম ম্যানেজমেন্টটা অনেকটা কাভার হয়। অনেক সময় করতে গিয়ে দেখা যায় একটু পাজল হয়ে যায়, আবার অনেক সময় মোটামুটি কাভার করে আসা যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি এইবার ডি পাইছি, আমার পরীক্ষাটা ভালো হয়েছে, বাট আমি ডি পাইছি। কেন ডি পাইলাম? কোন জায়গায় সমস্যাটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এটার অ্যান্সার দেওয়ার জন্য আসলে আমাকে আপনার স্ক্রিপ্ট রিভিউ করতে হবে, আদারওয়াইজ আমি বলতে পারবো না। বাট আমি যদি ইন জেনারেল বলি, সেটা জি, হচ্ছে জি। আপনার দুইটা পার্টি কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টিং এবং অডিট, এই দুইটা পার্টি কিন্তু রিপোর্টিং এর জন্য ইম্পর্টেন্ট। সো আপনি একটাতে যদি ভালো করেন আর একটাতে খারাপ করেন তাহলে কিন্তু হবে না। এখন Right. টাইম ম্যানেজমেন্টের যেটা আপনি আরেকটু টাইম কিভাবে অডিটে স্পেন্ড করতে পারেন, সেটা হচ্ছে ধরেন আমরা দেখি যে ফিগার্স গুলা অনেক বড় বড় ফিগার দেওয়া থাকে, মিলিয়ন বিলিয়নে দেওয়া থাকে ব্যালেন্স শিটের ফিগার গুলা বা অ্যাডজাস্টমেন্টের যে ফিগার গুলা। তো সেগুলোকে আমি মিলিয়নে নিয়ে আসতে পারি। হ্যাঁ, মিলিয়নে নিয়ে আসলে কি হবে যে আমার টাইম কম লাগলো। আমার মানে অ্যাডভান্স লেভেলে আসলে কখনোই আপনার অ্যাকুরেসি দেখা হয় না, যে আপনার ডেবিট সমান সমান ক্রেডিট ম্যাচ করলো কিনা। ওখানে দেখা হয় আপনার কনসেপ্টটা ক্লিয়ার কিনা। মানে এটা রাইট, বোথ অ্যাপ্লিকেবল ফর ফার এন্ড হচ্ছে অডিট। তো রাইট। তো আপনি যদি অ্যাডজাস্টমেন্টস গুলো ঠিক দিয়ে আসতে পারেন, আপনার যদি ব্যালেন্স শিট নাও মিলে, তাও কিন্তু আপনি রাইট। ভালো মার্ক পাবেন। আবার হ্যাঁ ভাই, অডিটের ক্ষেত্রে হুম, হুম, আমার একটা ইস্যু ছিল। আমি এবার যে কাজটা করছি যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেগুলোতে অ্যাডজাস্টমেন্ট নেই সেটা কিন্তু আমি ডাইরেক্ট বসাইছি লাইন আইটেম। আর হুম, হুম, যেগুলো অ্যাডজাস্টমেন্ট আছে হুম। শুধুমাত্র সেগুলোই আমি প্লাস প্লাস করে গিয়েই বসাইছি। এটা কি কোনো মেজর কোনো ইম্প্যাক্ট আছে কিনা এটার আদৌ? কোনো মেজর ইম্প্যাক্ট নাই। আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি অ্যাডজাস্টমেন্ট গুলো কখনো ওই আলাদা করে শো করতাম না। আমি অ্যাডজাস্টমেন্টের জার্নালটা দিতাম বোঝানোর জন্য রাইট, যে আমি কনসেপ্টটা ক্লিয়ার, আমার জার্নাল ঠিক আছে। তারপরে আমি রাইট। ডিরেক্টলি ওই এফএসএলআই যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাইন আইটেম যেটা, ওইখানে অ্যাড করে বা লেস করে দিতাম, ওইখানে অ্যাডজাস্টমেন্ট দিতাম। হ্যাঁ, আলাদা ও, করে শো করতাম না। তো এটা একটা জিনিস। তারপরে ধরেন আপনার রেশিও এখানে অনেক বেশি ম্যাটার করে আর কি, আপনার ইমপ্রেশনটা খাতার, যে আপনি অ্যানালিসিস ঠিক মতো করতে পারছেন কিনা। ধরেন ফারে যেটা হয়েছে যে ফারে আপনাকে টেস্ট করেছে যে আপনি অ্যাকাউন্টিং পারেন কিনা, বাট অ্যাডভান্সে কিন্তু রাইট, আপনাকে দেখবে আপনি ডিসিশন মেকার কিনা, আপনি ডিসিশন রাইট, নিতে পারেন কিনা। সো রেশিও রাইট, দিয়ে আমরা কি করি, অ্যানালিসিস করে ডিসিশন মেকিং করতে পারি, রাইট? সো আপনাকে রাইট। ওইখানে যদি আমি বলি যে এই এই রেশিওটা বাড়ছে, এই রেশিওটা কমছে, বা সেলস এত পার্সেন্ট বাড়ছে, এত পার্সেন্ট কমছে, দিস হুম, হুম। ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? আপনাকে এখানে এক্সপ্লেইন রাইট, করতে হচ্ছে ইম্প্যাক্টটা কি, এটা কেন রাইট। বাড়লো, কেন কমলো, এটা দিয়ে কি ইন্ডিকেট করে, ইউজাররা কি হুম, বুঝবে এটা দিয়ে। তো আপনি যদি এই জিনিসগুলো মেনশন করতে পারেন তাহলে আপনার রাইট। মার্কস অনেক বেশি বাড়বে। সিমিলারলি আপনার অডিটেও সেম, আপনার যে কোশ্চেনটা আসছে আপনি হুম, একদম ম্যানেজারিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বা আপনার পার্টনারের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি এটাকে অ্যানালাইসিস করে ওটাকে হুম, অ্যান্সার হুম, করেন। হুম, খুব বেশি বড় হুম, করা হুম, দরকার নেই, ছোট করা দরকার নেই। তাইলে আই হুম, গেস হুম, কোয়ালিটি অ্যান্সার হবে, এবং হুম, কোয়ালিটি হুম, অ্যান্সার হলে ইনশাল্লাহ পাস চলে আসবে। আর আমি বিলিভ করি যে আপনারা যেহেতু অ্যাডভান্সে আসছেন, সো আপনাদের অ্যাকাউন্টিং কনসেপ্টের কোনো গ্যাপ নাই, শুধুমাত্র এই রাইটিং টেকনিক, এক্সাম টেকনিক, এটাইতেই হুম, প্রবলেম হুম। আর কি। ভাইয়া একটু কাইন্ডলি যদি বলেন, ধরেন আমাদের যে কিছু কোয়েশ্চেন আছে অডিটিং এর, যে আমার যখন ব্যাকগ্রাউন্ডটা আমি পড়ি, হুম, যে হুম, পড়া এবং আনসার দেওয়া, এই হুম, জায়গাটা আমি কিভাবে আসলে ম্যানেজ করব? হ্যাঁ, যে এবং সেক্ষেত্রে আইএস আইএফআরএস নিয়েও যেগুলো আসে, হ্যাঁ, অনেক হুম। সময় দেখা যাচ্ছে মোটামুটি লেন্দি কোয়েশ্চেন আছে, সেখান থেকে প্রশ্নটা পরে পিক করে এরপরে সেটাকে আনসার টু দ্য পয়েন্টে আনসার দেওয়ার সেই ইস্যুটাকে কিভাবে মানে হ্যান্ডেল করব আমি? আচ্ছা, এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে মানে টাইম ইনভেস্ট করতে হবে, লাইক আপনাকে কোশ্চেন তো পড়তে হবে আগে আগে। কারণ আপনি কোশ্চেন না পড়লে আপনি বুঝবেন না যে কি কি রিকোয়ারমেন্ট, রাইট? সো রাইট, রাইট। এখানে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে, এটার কোনো মানে অল্টারনেটিভ নাই। আপনি টাইম সেভ করতে পারবেন রেশিওতে, বিকজ ওইখানে ওই উপরের দিকে যে প্যারাগুলো থাকে ওগুলো ইরিলেভেন্ট প্যারা, আপনাকে অ্যাডজাস্টমেন্ট দেখতে হবে আর কি, কি কি অ্যাডজাস্টমেন্ট আছে। বাট আচ্ছা। অডিটের ক্ষেত্রে আপনাকে সবই মানে পুরো কোশ্চেনটাই পড়তে হবে। তো আমি যদি হুম, হুম, আরেকটু আরেকটু ইন ডিটেল সাজেশনটা দেই, সেটা হচ্ছে যে আপনার রিপোর্টিং ইম্প্যাক্ট বলতে পারেন। হ্যাঁ, যে এইটার হুম, হুম। কারণে রিপোর্টিং এ কি ইম্প্যাক্ট হইলো, বা আপনি অডিটের সাথে ওই রিলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের একটা লিঙ্ক করতে পারেন। যেমন আমি যদি আচ্ছা। বলি, আমার আমার একটা কোশ্চেন আসছিল এরকম, আমি যেবার পাশ করি, যে বায়োলজিক্যাল অ্যাসেট নিয়ে আর কি, IS 41 এগ্রিকালচার, হ্যাঁ, ওইখান রাইট, থেকে একটা রাইট। কোশ্চেন আসছিল অডিটে। তো আমি জি। কিন্তু ওইটাকে লিঙ্ক করে ফেলছি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে, যে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট এরকম, সো তারা হুম, এটা হুম, না করার কারণে এখানে হুম, নন হুম। কমপ্লায়েন্স হয়েছে, এটার কারণে রিপোর্টিং এ ইম্প্যাক্ট আছে। And আমি যদি রাইট, বলতাম ওই আর্টিকেল স্টুডেন্টের মতো এরকম যোগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে, স্যাম্পল করতে হবে, তাহলে কিন্তু আমি পাস করতাম না। তো এই রাইট, আপনাকে ডিফারেন্সটা এখানে ক্রিয়েট করতে হবে। সবাই কিন্তু ওই প্রসিডিউর গুলাই লিখবে, আপনাকে রিপোর্টিং এর সাথে লিঙ্ক করবে না। আপনাকে রিপোর্টিং এর সাথে রাইট। লিঙ্ক করতে হবে, যেটার অপিনিয়নে হুম, ইম্প্যাক্টটা কি।
রাইট, রাইট। ওকে, আই হোপ যে আপনি থ্যাংক আপনার ইউ অ্যান্সার ভাইয়া, পেয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। জি নোবেল ভাই, আমরা কি নেক্সট কোশ্চেন নিব কিনা? ভাইয়া আরেকটু আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে ওই যে আমাদের যে একটা ফুল আনসার করার যে একটা কথা আমরা বারবার শুনি, হ্যাঁ, হুম, আমরা যে সবসময় একটা ফুল আনসার করার কথা বারবার শুনি যে 100% আনসার করে আসতে হবে, এটা কি হুম। আসলে ম্যাটার করে কিনা? এটা ম্যাটার করে অ্যাডভান্সে, বাট আমি আমি আসলে এটা ফেস করি না, বিকজ আমি রিপোর্টিং পাস করেছি 90 মার্কস অ্যান্সার করে, মানে আমি আমার কনসলিডেশনের ব্যালেন্স শিট পার্ট টাচই করতে পারি নাই। হ্যাঁ, মানে শুধু Right. পিএনএলটা করেছিলাম, ব্যালেন্স শিট আমি টাচই হ্যাঁ, করতে পারি টাইমের কারণে। আরেকটা ছোট করে একটু কাইন্ডলি যদি বলেন, সবাই এখন একটু বলতেছে যে কনসোলিডেশনটা পরে করেন যেহেতু এটা টাইম কনজিউমিং, অনেক সময় ধরতে কষ্ট হয়, একটু পরে করেন। এই সাজেশনটা কেমন মনে হয় আপনার কাছে? আচ্ছা, এটা আমিও এটাই করেছি, আমি ফারের ক্ষেত্রে এটা করেছি, রিপোর্টিং এর ক্ষেত্রে এটা করেছি, বাট আমার পরিচিত একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন যিনি শুরুই করতেন কনসিডারেশন হুম, দিয়ে। হুম, এটা ডিপেন্ড করে আপনার উপরে, বাট আমার কাছে মনে হতো যে কনসিডারেশনের যে এরিয়াটা এটা একটু হুম, কমপ্লিকেটেড এবং অনেক বেশি ব্রেনস্টর্মিং করতে হয়। সো আমি যদি রাইট, এক্সামের শুরুতেই টায়ার্ড হয়ে যাই, রাইট, আমরা যদি এক্সামের শুরুতেই টায়ার্ড হয়ে যাই তাহলে কিন্তু হবে না, হুম, বাকি বাকি যে টপিক গুলো আছে সেখানেও ফোকাস করতে হবে। সো যেহেতু রাইট, বেশি মার্কস গুলা কিন্তু কনসিডারেশন ছাড়া বাকি এরিয়াতে, রাইট, মোস্ট অফ দ্য মার্কস আর হুম, কি। হুম, এক্স্যাক্টলি, সো দ্যাটস ওয়াই আমি যেটা প্ল্যান করতাম যে হুম, সিঙ্গেল এন্টিটি প্লাস অডিট এই পার্টটুকু হুম, মানে কমপ্লিট করে 1 ঘন্টা 10 মিনিট রাখার ট্রাই করতাম হুম, কনসিডারেশনের জন্য। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট, হয়তোবা এটা রাইট, এভাবে এক্স্যাক্টলি মিলবে না, আপনার এক্সাম হলে গেলে রাইট, হয়তো না 10 না মিনিটের বেশি দিতে বলবেন, হবে, হুম, বাট হুম, একটা হুম, হুম, এস্টিমেট আর কি রাখলেন যেন আপনি জি, এইভাবে জি, জি, অ্যান্সার গুলো কমপ্লিট করতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে কখনোই এক্সাম হলে স্টাক হয়ে গেলে, ফিগার্স না মিললে ওইটা নিয়ে অ্যানালিসিস করা দরকার নেই, আপনি আগায় যান। আপনার ওইখানে যদি ভুল হয় 2 মার্কস কাটবে, কিন্তু আপনি যদি 10 মার্ক অ্যান্সার করতে না পারেন সেখানে আপনি 10 মার্কই কাটা। রাইট, রাইট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে, এর পরবর্তীতে আমাদের কি ফাইন্যান্স কর্পোরেট রিপোর্টিং এর আর কোনো কোশ্চেন আছে? কর্পোরেট রিপোর্টিং এর কোনো কোশ্চেন আছে? সিরাজুল, মুনির ভাই এবং সায়েম ভাই, আপনারা দুইজন কি কর্পোরেট রিপোর্টিং সংক্রান্ত কোনো কোশ্চেন করতে চাচ্ছেন? ভাইয়া আমরা করছি, আমি সিরাজুল মুনির বলছিলাম, আমি করছি, হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে। সায়েম ভাই, আপনি কি জি কর্পোরেট রিপোর্টিং রিলেটেড কিছু জানতে চাচ্ছেন? জি 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 সালাম আলাইকুম, থ্যাংক ইউ। জি। আমি যেটা আমি যেটা আমার ক্ষেত্রে বুঝতেছি, আমি অনেকবার পরীক্ষা দিছি, তো আমার কাছে বারবার ফিল হচ্ছে যে আমার ল্যাক অফ প্র্যাকটিস, আন্ডারস্ট্যান্ডিং এ কোনো গ্যাপ নাই, কিন্তু ওই যে এক্সাম টেকনিক গুলা আমি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারতেছি না। এই যেমন ভাইয়া কিছু টেকনিকের কথা বললেন, এইগুলা যেমন আমার এখন রিয়েলাইজেশন হচ্ছে আর কি, আস্তে আস্তে, যে আমি এইসব জায়গায় ভুল করছি। তো আমি যেটা জানতে চাচ্ছি, আপনাদের এই কোর্সে আমাদের এক্সাম টেকনিকের কতটুকু আমরা অ্যাপ্লাই করতে পারতেছি, এইটার জন্য তো মক টেস্ট তো অবশ্যই নিতে হবে। সুতরাং এইটার প্ল্যানিংটা কি, মানে এই কোর্সে মক টেস্ট কি পরিমাণ হবে আর কি, এটা জানতে চাচ্ছিলাম একটু। আচ্ছা, মক টেস্টের ব্যাপারে এটা নোবেল নোবেল সাহেব ভাই বলবেন। হ্যাঁ, আমি যদি আমার কোর্সের প্ল্যানটা বলি, সেটা হচ্ছে এখানে আপনাদেরকে নতুন করে স্ট্যান্ডার্ড শেখানোর কিছু নাই, 2-1টা স্ট্যান্ডার্ড জি, ছাড়া। হ্যাঁ, আমি কারেক্ট, সবগুলোই ওভারভিউ দিয়ে যাব, জি, ইন ডেপথে ডিসকাস করব না, মানে একদম ধরে ধরে লাইন বাই লাইন। আমি আপনাদেরকে জি, এক্সামে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা দেখাবো, জি, বাট মক টেস্ট যেটা সেটা আসলে নোবেল ভাই বলতে পারবেন, তার তার প্ল্যান। বাট আমি যেহেতু কোর্স ইনস্ট্রাক্টর, আমি কোর্স নিয়ে বলতে পারবো। আচ্ছা আচ্ছা, জি, জি। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু মক টেস্টের কথা বলেছেন ভাইয়া, আপনার কি শুধুমাত্র কর্পোরেট রিপোর্টিংটাই বাকি আছে? না না, আমার 3টাই বাকি, আমি আচ্ছা, শুধু ওকে 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 কর্পোরেট ওকে। রিপোর্টিং অ্যাপ্রোচ তাহলে করব। অবশ্যই আপনি এই প্রশ্নের উত্তর পাবেন। আমরা হচ্ছে বাকি দুইটাও বিষয় সম্পর্কে আমরা এখন জানবো, এবং সব শেষে আমরা মক টেস্ট সম্পর্কিত আমাদের কি প্ল্যান আছে সেটা আমরা বলবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ওকে, ইউ। তাহলে এই ক্ষেত্রে কি কর্পোরেট রিপোর্টিং এর আর কোনো কোশ্চেন আছে? মানে কারণ হচ্ছে ভাইয়া আবার কর্পোরেট রিপোর্টিং এর পাশাপাশি এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিংটা নেয়, ওইটা ক্লাস শুরু হয়ে আচ্ছা, যাওয়ার কথা, তো এটার জন্য জিজ্ঞেস করতেছি আর কি। অন্য আমার, সাবজেক্টের জন্য আরো দুইজন ভাইয়া আছেন, ওনারা হচ্ছে আপনাদেরকে বলবেন। তো আচ্ছা, কর্পোরেট রিপোর্টিংটা যেহেতু ভাইয়া এখানে নিবেন, তাই হচ্ছে কর্পোরেট রিপোর্টিংটা ভাইয়া প্রথমে বললেন। যদি আপনাদের কর্পোরেট রিপোর্টিং রিলেটেড আর কোনো কোশ্চেন না থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভাইয়া এখন মানে অন্য একটা ক্লাসে যাবেন আর কি। দ্যাটস হচ্ছে আমি আপনাদেরকে বারবার জিজ্ঞেস করছি যে কর্পোরেট রিপোর্টিং এর আর কোনো মানে কোশ্চেন আছে কিনা আপনাদের।
বাকি দুইটা এখনো আপনাদের কোশ্চেন নেওয়ার আছে। সেটা এসবিএম এর ক্ষেত্রে ভাইয়া প্রথমে, সাব্বির ভাইয়া প্রথমে আপনাদেরকে জানাবেন, এর পরবর্তী কোনো কোশ্চেন থাকলে সেটা আপনারা জানাবেন। আর কেস স্টাডি সম্পর্কে শেফাজ ভাইয়া আছেন, উনি হচ্ছেন প্রথমে বলবেন, দেন এর পরবর্তী কোনো কোশ্চেন থাকলে সেটা জানাবেন, এবং সর্বশেষে আমরা আমাদের মক টেস্ট রিলেটেড বা কোনো কিছু থাকলে সেটা কি, প্রসেসটা কি হবে সেটা আমরা আপনাদেরকে জানাবো। আশা করি যদি Hello everyone. Hello জি জি Nobel bhai. জি Let me speak. জি জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি Okay. Thank you Nahid for attending this orientation. থ্যাংক ইউ। Even though you have a class ongoing, so I request you to actually give a concluding remark if you can, and you can get back to your class. Thank you so much for joining again. Okay. And Nahid is a very good guy. Okay. Thank you so much for joining this platform. This is going very good as far as we are concerned. And Nahid কিন্তু এবার খুব গরম গরম পাশ করে দেন, মানে আমি জানি how brilliant he is. Okay, I know about his background and everything. And thank you Nahid. You can give your concluding remarks. Okay, thank you. থ্যাংক ইউ। সো ওকে, আপনাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে কথা হবে। আর আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওয়াইজ কিভাবে প্ল্যান করতে হয়, কোশ্চেনে কিভাবে আপনি অ্যান্সার করবেন, যেহেতু পার্ট আছে অনেকগুলা, আপনার রেশিও, কনসলিডেশন, আইএফআরএস, অডিট, সো এগুলো আমরা ক্লাসে দেখবো যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা কিভাবে এক্সামে প্ল্যান করতে পারি। হ্যাঁ, অলরাইট, আপনার সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। Okay. Shefaz bhai, are you available to talk now, or you want to start at the later part of the orientation? Sabbir, I'm available. You can continue, right? Yeah, sure. Oh yeah, then you should, because it's actually my day of class of SBM, so I want to start at the last. Okay. Okay. Thank you. Sure. Thank you very much, Sabbir. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো হচ্ছে এখন হচ্ছে ভাইয়া আমাদের শেফাজ ভাইয়া আপনাদের উদ্দেশ্যে বলবেন, এন্ড ভাইয়া হচ্ছে কেস স্টাডিটা নিবেন আর কি। তো আপনাদের কেস স্টাডি রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন। জি, ধন্যবাদ ভাইয়া। ওকে, সো কেস স্টাডি সাবজেক্টটা আমাদের এরকম একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা আসলে কোনো আমরা ম্যানুয়াল পাই না। আমাদের কিন্তু পুরো সিএ লাইফে আমরা যদি কোনো একটা কোর্সের ম্যানুয়াল না পাই, সেটা হচ্ছে গিয়ে কেস স্টাডি। সো এই সাবজেক্টটা কিরকম, এটা কিন্তু আমাদের হিস্ট্রিক্যালি, আমাদের সিএ যদি আমরা হিস্ট্রি দেখি, আগে হচ্ছে 4টা আমাদের লাইক লেভেল ছিল। 3rd লেভেল কমপ্লিট করার পর ফাইনাল লেভেল, হুইচ ইজ কেস স্টাডি। কেস স্টাডিটা একটাই সাবজেক্ট, একটাই লেভেল ছিল। পরে আস্তে আস্তে এটাকে আর কি শর্ট করে 3rd লেভেলে নিয়ে আসা হয়। কিন্তু কোর্স ওয়াইজ হচ্ছে গিয়ে কেস স্টাডিটা কিন্তু ওয়াজ সাপোজ টু বি দ্য লাস্ট ওয়ান। মানে এই কোর্সটা যে অ্যাটেম্প করতে যাবে, তার মানে হচ্ছে গিয়ে মানুষজন আর কি, আমাদের যে এক্সামিনার আছে তারা হচ্ছে গিয়ে প্রিঅ্যাজিউম করে নেয় ওর সব স্টুডেন্টই আগে এসবিএম, কর্পোরেট রিপোর্টিং এবং আদার্স যত লেভেলে যত সাবজেক্ট আছে সব কোয়ালিফাই করে, সবগুলোতে পাস করে তারপর গিয়ে কেস স্টাডিটা অ্যাটেম্প নেওয়া যায়। সো এখনো আমি লাস্ট টাইম, এখন কি অবস্থা জানি না, আমি যখন লাস্ট পরীক্ষা দিয়েছিলাম কেস স্টাডি, আমি ফার্স্টেই অ্যাডভান্স লেভেলে প্রথম টার্গেটটা ছিল আমি কেস স্টাডি শেষ করব, কারণ আমি অন্যান্য সাবজেক্টের প্রিপারেশনের টাইম পাইনি। সো আমি জাস্ট কেস স্টাডিটাই অ্যাটেম্প করতে চাচ্ছিলাম। সো আমি পরীক্ষার টাকা দিতে গিয়ে দেখলাম শুধু কেস স্টাডি, আমি একবার শুধু কেস স্টাডি টাকা দিয়ে পরীক্ষা দিতে পারবো না। তার মানে কি আমার এসবিএম প্লাস কর্পোরেট রিপোর্টিং এই দুটোর পেমেন্ট করতে হবে। আমি পরীক্ষায় পাস করি কি না করি, আমার সব পেমেন্ট করে আমার কেস স্টাডি। সাব্বির, এখনো কি এরকম আছে সাব্বির? হ্যাঁ ভাইয়া, মানে সেম সিস্টেমটা এখনো প্র্যাকটিসে আছে, বাট এটা হচ্ছে কাইন্ড অফ ফ্লেক্সিবল, বুঝছেন ভাইয়া? সিস্টেমটা আছে খাতা কলমে, বাট কাইন্ড অফ ফ্লেক্সিবল। ওকে ওকে, তো এরকম। তো আমি জিজ্ঞেস করলাম কেন আপনাদেরকে আমি যে দুইটার পরীক্ষা দিব না, আমার প্রিপারেশন আমি কেন টাকা দিব, আমি আইসিবি তে জিজ্ঞেস করলাম। পরে ওরা বললো আর কি, আমাকে এই এক্সপ্লেনেশন দিল যে এটা দেওয়া মানে আমার আগের সব পরীক্ষা পাস করছি অথবা অ্যাটেম্প করছি আমি অ্যাটলিস্ট, এটার গ্যারান্টি লাগে, এবং এটা হচ্ছে ফাইনাল, সবার লাস্টে হয় এই এক্সামটা। সো এটার মজা কি, এই কেস স্টাডিটার মজা হচ্ছে কি, আমরা এই পর্যন্ত সিএ লাইফে আমরা যত পরীক্ষা দিই এবং যত নলেজ গ্যাদার করি সব আমরা ইমপ্লিমেন্ট করব। সব কিছুরই কিছু না কিছু টাচ আছে কেস স্টাডিতে। আমি ল বলি, আমি ট্যাক্স বলি, আমি অ্যাকাউন্টিং বলি, আমি ফাইন্যান্স বলি, আমি বিজনেস স্ট্র্যাটেজি বলি, আমার সব অডিট বলি, সব কিছুরই একটা কম্বিনেশন হচ্ছে গিয়ে
কেস স্টাডি। সো কেস স্টাডিটা কিন্তু হচ্ছে কি এটা কাইন্ড অফ থিসিস পেপারের মতো, যে এটা এরকম থিসিস পেপারের মতো এরকম রিগোরিয়াস হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আমাদের দেশে কিন্তু আমরা দেখি কি আমাদের কেস স্টাডি কোশ্চেনের একটা প্যাটার্ন পাওয়া যায়। সো আমরা আমাদের এই কোর্সে, কেস স্টাডি কোর্সে বেসিক্যালি ফোকাস করবো ওই প্যাটার্নের দিকে, যে হিস্টোরিক্যালি, কারণ আমার তো যেহেতু সিলেবাস নাই, আমার কিন্তু যে জিনিসের কোনো সিলেবাস নাই, বাউন্ডারি নাই, সো ওগুলো কিন্তু এন্ডলেস। সো ওটার বাউন্ডারি আপনি কোনো সময় টানতে পারবেন না আপনারা। সো আপনারা সারা দিন রাত পড়লে ওটা শেষ হবে না, কারণ এটার আসলে কোনো সিলেবাসই নাই। সো এখানে কি, এখানে জাস্ট একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে টেকনিক আর আমি কিভাবে লিখবো আর আমার টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব, লাইক পুরাটাই হচ্ছে কি আমার টেকনিকের উপর। আমার টেকনিক ভালো থাকলে আমি ওয়ান গোতে কেস স্টাডি পাস করব, এবং আমার পরিচিত অনেক মানুষ আছে কর্পোরেট রিপোর্টিং এসবিএম পাস করে গেছে, কিন্তু কেস স্টাডিতে পাস করতে পারছে না। তো ওরা কোনো না কোনো জায়গায় স্ট্রাগল করছে আর কি কেস স্টাডি। আর যেহেতু এটা অনেক লং একটা এক্সাম, এইটার টাইম ম্যানেজমেন্টটা খুবই ক্রুশিয়াল। সো এখানে হচ্ছে আমরা কোর্সে মেইনলি ফোকাস করব আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো, আমরা কোশ্চেন গুলোকে ভাগ করে নিব, কোন টাইপের কোশ্চেন আসে এবং প্রবাবল কোশ্চেন কি কি আসতে পারে। ওই কোশ্চেন গুলো ভাগ করে আমরা ওই কোশ্চেন গুলো আলাদাভাবে প্রত্যেকটা কোশ্চেনের প্রিপারেশন নিব। এই টাইপের কোশ্চেন লাইক শর্ট অ্যানালাইসিস যদি আসে, তখন আমরা একটা অ্যান্সার কিভাবে করবো, এই কোশ্চেন গুলো। আমাদের কেস স্টাডি হচ্ছে কোশ্চেন থাকে 18 পৃষ্ঠা, 19 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা। সো আমরা হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু পড়াটাও একটা আর্ট। এই কোশ্চেনটা আমরা কত শর্ট টাইমে আমরা পড়বো, কোশ্চেন পড়াটার টেকনিকও শিখবো, যাতে আমরা কোশ্চেন হতে আমরা সব পেজ পড়বো না, আমরা কোন কোন জায়গায় পড়বো, আমরা পিন পয়েন্ট পড়ার সময় আমরা কতটুকু ওয়ার্ক আগায় রাখতে পারবো, লাইক আমরা হচ্ছে গিয়ে পড়ার সময় অনেক কিছুর আনসার পেয়ে যাবো। সো ওটা আমাদের আবার গো ব্যাক করার টাইম নেই, কারণ লেখার এত টাইম দিতে হবে যে আপনি একবার কোশ্চেন পড়ে আবার ওখানে ব্যাক করতে পারবেন না আপনারা। সো আমরা পড়ার সময় কিভাবে কোশ্চেনটাকে সলভ করা যায়, কতটুকু অ্যান্সার বের করে নিয়ে আসা যায় কোশ্চেন থেকে, এই জায়গায় ফোকাস দিব। আমরা কোশ্চেন বাই কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয় ওটার প্যাটার্ন দেখবো, এবং আমাদের কিছু ম্যাথমেটিক্যাল জিনিসও থাকে যেগুলো আমরা অ্যাপেন্ডিক্সে দিয়ে থাকি, ম্যাথস। সো ওই ম্যাথস গুলো যদি আমরা করতে যাই প্রপারলি, আমাদের একটা ম্যাথ করতে 2 ঘন্টা লাগবে। সো আমরা ওই ম্যাথটাকে 2 ঘন্টার ম্যাথ কিভাবে আমরা 5 মিনিটে করব, আমরা এই টেকনিকও শিখবো এখানে। সো ওভারঅল জিনিসটা অনেক বেশি কমিউনিকেটিভ হবে, এবং অনেক বেশি জিনিসটা আমাদের টার্গেট ওরিয়েন্টেড হবে। আমাদের টার্গেট হচ্ছে পাস করার জন্য আমি কোন স্টাইলে করবো, আমার এত কিছু শেখারও দরকার নেই, আমার যতটুকু লাগবে আমরা অতটুকু শিখবো। এবং ফাইনালি একদম কোর্সের শেষে আমি আপনাদের সবাইকে একটা হ্যান্ড আউট বা নোটস, এমন একটা স্কেলেটন টাইপ দিয়ে দিব, যেটা ফলো করে আপনারা এক্সাম দিলে হোপফুলি আপনারা যদি ফলো করতে পারেন, তখন গিয়ে আপনারা এটা ইজিলি ক্র্যাক করতে পারবেন। সো এটা আমার ওভারভিউ, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি সিরাজুল মুনির ভাই আপনি হাত তোলা আছে, তো আপনি কি হচ্ছে কেস স্টাডি রিলেটেড কোনো কোশ্চেন করবেন? আর এর পাশাপাশি যারা হচ্ছে কেস স্টাডি রিলেটেড কোশ্চেন করতে চাচ্ছেন, তারা হাত তোলার জন্য, হ্যান্ড রেজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেস স্টাডি রিলেটেড কোশ্চেন যদি কেউ করতে চান, তাহলে হ্যান্ড রেজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে, আমি আবারও বলছি, যদি কেস স্টাডি রিলেটেড কোনো কোশ্চেন থাকে, তাহলে আমরা হ্যান্ড রেজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যদি পরিচিত কেউ থেকে থাকে যারা কিনা অ্যাডভান্স লেভেলে অনেকদিন যাবত স্ট্রাগল করতেছে কিন্তু পাস করতে পারতেছে না, বা বুঝতেছে না যে কি কারণে আটকে আছে, হয়তোবা সেটা হতে পারে একটা সাবজেক্ট, হয়তোবা সেটা 3টা সাবজেক্টই। তো সবারকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যাদের পরিচিত আছে কিংবা আপনারা যদি নিজেরাও হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরিচিত যারা আছে তাদের মাঝে লিঙ্কটাকে শেয়ার করে দিন, যাতে করে তারা তাদের কোথায় প্রবলেম আছে সেটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। কারণ যেহেতু এটা একটা ফ্রি সেশন, এখানে 3জন এসিএ ভাইয়ারা একসাথে আছেন, এবং প্রত্যেকেই আমি বলবো যে আপনারা ক্লাস দেখলেই বুঝতে পারবেন, এখানে আমি এভাবে করে বলার মতো কিছুই নেই, কারণ আপনারা যখন নিজেরা দেখবেন তখন এটা সবচেয়ে বেশি বেটার হবে। তা আমি মনে করি আমাদের এটা একটা ওরিয়েন্টেশন সেশন, এর পরবর্তীতে আমাদের ক্লাসও থাকবে প্রত্যেকটা সাবজেক্টে অন্তত 2টা করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ক্লাস দেখে দেন হচ্ছে আপনারা এনরোল করতে পারবেন। সো সকলকে ওয়েলকাম জানালাম ক্লাসের জন্য, এবং যত ধরনের কোশ্চেন আপনার জানার আছে অবশ্যই অবশ্যই আপনারা একটু হ্যান্ড রেজ করতে পারেন এবং সবার মাঝে শেয়ার করতে পারেন। যদি অন্য কারো কোশ্চেন থেকে থাকে তারাও সলিউশন পাবে। ওকে।
আই গেস কারো কেস স্টাডি সংক্রান্ত কোনো কোশ্চেন নেই। আর সেক্ষেত্রে হচ্ছে আমরা এর পরবর্তীতে প্রথম হচ্ছে শেফাজ ভাইয়া অনেক ব্যস্ততার মাঝে আমাদের মধ্যে সময় দিয়েছেন। তো আমি প্রথমত শেফাজ ভাইয়াকে ধন্যবাদ। আচ্ছা, অলরেডি মোহাম্মদ ইসলাম ভাই হাত তুলছেন। জি, কেস স্টাডি রিলেটেড আই গেস। মোহাম্মদ জি ইসলাম ভাইয়া, হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ জি জি। জি শুনতে পাচ্ছি। জি বলুন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। আমি তো অনেকদিন ধরে কেস স্টাডি পরীক্ষা দিচ্ছি। তো আমার ক্লাস করার ইচ্ছা আছে। মানে আমার ২ টা সাবজেক্ট হয় নাই। সেটা হচ্ছে কর্পোরেট রিপোর্টিং আর হচ্ছে কেস স্টাডি। তো কর্পোরেট রিপোর্টিংটা কেন হয় না মোটামুটি আমার একটু আন্দাজ আছে। কারণ আমি প্র্যাকটিস তেমন একটা করি না আসলে। তারপরেও আমি চাচ্ছি এবার ক্লাসটা করার জন্য। অনেকদিন করা হয় না তো রেগুলার। কিন্তু কেস স্টাডির ব্যাপারে আমার একটা জিনিস জানার ছিল। সেটা হচ্ছে যে আমি রেগুলারই সি পাই কেস স্টাডিজ এ। মোটামুটি লাস্ট ২-৩ টা সেশনেই আমি সি পাই। আসলে সি দেওয়াটা কেস স্টাডি একটা কেস তো এখানে সিটা কিভাবে মেজার হয়? এই ব্যাপারে যদি একটু আইডিয়া দিতে পারতেন। মানে সি জিনিসটা একেবারে কেসে বিশেষ করে এটা একটা রিপোর্ট। এটাতে কোনো মানে ওই ধরনের ইয়ে না যে না আমি একটা মানে কোন একটা পার্ট আমি বাদ দিচ্ছি বা এরকম কোনো কিছু না। আসলে সিটা কি কারণে দিচ্ছে কেসে? কেসে আমি এরকম খুব কমই দেখছি কেউ সি পায় আরকি। আমি মোটামুটি প্রায়ই পাই। সো থ্যাংক ইউ ভাইয়া ফর এর কোশ্চেন। সি আসলে আমাদের কিন্তু আমাদের যে মার্কিংটা করা হয় A B C D E, সো সি তে যদি আপনারা কোনো সময় দেখে থাকেন, এটা কিন্তু সি যারা পায় তাদের হচ্ছে গিয়ে তাদের কোথাও একটু স্লাইট মিস্টেকের কারণে তারা সি পাচ্ছে। লাইক এমন না যে আপনার কোনো মেজর মিস্টেক হচ্ছে, আপনারা পাশের জন্য এলিজেবল। সবাই যারা সি পাচ্ছেন তারা সবাই পাস করতে পারবেন, জাস্ট কোনো একটা মিস্টেকের কারণে আপনারা সি পাচ্ছেন। সো এটা কি, এটা যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, আমি যখন ইনকাম ট্যাক্স পরীক্ষা দেই তখন হচ্ছিল গিয়ে আমার ইনকাম ট্যাক্স হচ্ছিল গিয়ে আমার একটা এক্সাম আমার খুবই ভালো হয় আর কি। ওটাতে আমি পুরা 100-এ 100 অ্যান্সার করি এবং আমি ওই দিন পুরো শিওর ছিলাম যে আমি এটা পাস করব, কিন্তু আমি এসে দেখি আমি সি পাইছি। সো তখন আমি আবার কোশ্চেনটা নিয়ে বসলাম যে আমার কই আসলে ভুলটা হয়েছে। সো আমি দেখলাম আমার সবই ঠিক আছে মেজর, বাট আমি একটা ছোট্ট 3 নাম্বার নাকি 4 নাম্বারের একটা কোশ্চেনের অ্যান্সার, ওইটা আমি কম মার্ক, তো আমি হচ্ছে শুধু শুধু রেখে আসবো, আমি একটা ওটা টাচ করে দিয়ে আসছি। লাইক আমি একটু আন্দাজে লেখছি আর কি, যেটা বানায় লেখা বলে, বানায় লিখছি। সো সিএ পরীক্ষাটা কিরকম, আপনার পুরো পরীক্ষাটা ভালো। আপনি যদি এক জায়গায় যদি একটা স্লাইড, রিডার যখন পড়বে, যে আপনার খাতাটা দেখবে, তার যদি আপনার কোনো একটা লাইন বা কোনো একটা সেন্টেন্স দেখে বা কোনো একটা প্যারা দেখে তার যদি একটু মনে হয় যে হি ইজ নট লাইক রেডি ফর দিস কোয়ালিফিকেশন, তাহলে আপনাকে সি দিয়ে দিবে। এটা কোনো জাস্টিফিকেশনের দরকার নেই। সো সি পাওয়াটা, সি যারাই পাচ্ছেন এখন তারাই হচ্ছে গিয়ে এটা বুঝবেন যে আপনাদের ওই কোনো না কোনো একটা ফান্ডামেন্টালি মিস্টেক হচ্ছে, যেটা আপনারা সলভ করতে হবে। এখন এই সিটা আপনি কেন পাচ্ছেন এইটা আমার ক্লিয়ারলি আনসার দেওয়ার জন্য ওই সেম নাহিদ যেটা বললো, আমার হচ্ছে আপনার স্ক্রিপ্ট দেখতে হবে যে আপনি এক্স্যাক্টলি কেন সি পাচ্ছেন। আর যদি ওভারঅল বলি কেস স্টাডিতে কি হয়, কেস স্টাডিতে কিন্তু এই যে আপনি যে বললেন আপনি একটাও কোশ্চেনের অ্যান্সার ছাড়তেছেন না, তাও আপনি সি পাচ্ছেন। এটা দিয়ে একটা জিনিস মনে পড়লো, কেস স্টাডিতে যদি আপনি 1 মার্কের একটা কোশ্চেন ছাড়েন, কোশ্চেনই লেখা আছে, আপনি ফেল। মানে আপনার কোনো পার্টের কোশ্চেনের কোনো পার্ট বাদ রেখে উঠা যাবে না। কেস স্টাডি কোশ্চেনটা এরকম যে আপনার পুরোটা কমপ্লিট করে আসতে হবে। কেসের কোনো পার্ট, একটা কনক্লুশন লেখেন নেই, তাও আপনি সি পেয়ে যাবেন, পুরোটা ভালো লিখছেন। সো কেস স্টাডি পুরোটা কমপ্লিট করতে হবে, এটা ম্যান্ডেটরি। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি আমি যখন একটা রাইট আপ, এখানে তো অনেক কিছু লিখতে হয়, এই রাইট আপটা এটা তো হচ্ছে গিয়ে মনে করেন বাকি 10 জন যে পরীক্ষা দিচ্ছে সবাই যেভাবে লিখতেছে, লাইক একটা সেন্টেন্স সিম্পল ভাবে লেখা যায়, ওটাকে আবার একটু মডিফাই করে আর একটু সুন্দরভাবে আর একটু ওয়ার্ডিংটা ঠিক করে আর একটু ভালোভাবে লেখা যায়। এখন আপনাদের যখন 10টা খাতা পাশাপাশি থাকবে, যেহেতু আমি বললাম কোশ্চেনের প্যাটার্ন গেস করা যায়, তো সবাই তো কোশ্চেনের অ্যান্সার তো সবাই জানে, সবাই লিখতেছে। সো সবাই লেখার পরে ওরা হচ্ছে ওই কোশ্চেনের অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে জাজ করবে যে কার লেখার কোয়ালিটি বেটার। ওই কোয়ালিটির উপর বেস করে আপনারা এই রেজাল্টটা হবে আর কি। সো ওইটার জন্য হচ্ছে কি আপনাদের গাইডলাইন দিয়ে দিব, আমি কিরকম ধরনের ওয়ার্ড ইউজ করতে হবে, জার্গনস ইউজ করতে হবে,
একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যাওয়ার সময় আমরা কি কি লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে পারি। সো এই ধরনের লাইক এখানে অনেক গ্রামারের জিনিসও আছে, লাইক এটা যেহেতু রাইট আপ এখানে অনেক কিছু ফ্যাক্টরসই আছে। সো আপনার কথাটা আমি জেনারিক ওয়েতে অ্যান্সার করলাম, যেহেতু আপনার স্ক্রিপ্টটা আমি পড়ি নাই। সো আপনার এরকম কোনো একটা জায়গাতে মিস্টেক হওয়ার পসিবিলিটিস আছে। ওকে দেন, আশা করি ভাইয়া আপনি উত্তর পেয়েছেন। মোহাম্মদ ইসলাম ভাইয়া, হ্যালো। নোবেল ভাই, ওই যে অনেকের ভিডিও ক্যামেরা অন আছে মনে হয়, সে নিজেও জানে না, একটু বলে দেন তো করতে আচ্ছা, কি নাম। ওকে। আর ভাইয়া আপনি মেবি পলাশকান্তি দাদা, এফএআর ক্লাস হচ্ছে বাই দ্য ওয়ে। ক্লাস হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, লিংক আমি দেওয়া তো আরো হয়েছে। এই লিঙ্কটা পেলাম। আচ্ছা, ওকে ওকে। ওকে, হ্যাঁ। দেন হচ্ছে আমরা আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে কেস স্টাডি রিলেটেড, আমরা অবশ্যই নিব। কেস স্টাডি রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? ওকে, হ্যাঁ হচ্ছে ভাইয়া, আমরা একটু আমি হ্যাঁ বলার হ্যাঁ চেষ্টা করছিলাম, সেটা বলুন হচ্ছে বলুন, sure. সিরাজুল বলতেছিলাম। না, ভাইয়া যে বললো যে কমপ্লিট আনসার করতে হবে, হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে এখন তো আমাদের 8টা 9টা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, সেখানে কোনো একটা রিকোয়ারমেন্ট যদি এরকম হয় যেটা কনফিউশন ক্রিয়েট করে, বা আমার কাছে ক্লিয়ার কোনো এটার নাই, হ্যাঁ, নলেজ নেই, সেক্ষেত্রে আমি কি করব? ভেরি গুড কোয়েশ্চেন। এখানে এখানে হচ্ছে গিয়ে লাইক এখানে হচ্ছে আপনি যখন বসবেন, এক্সামে যখন বসবেন তখন হচ্ছে গিয়ে আপনার এরকম অনেক সিচুয়েশনই আসতে পারে যেগুলোর অ্যান্সার আমরা পারি না, কিন্তু কেস এরকম যে আপনার এই সিচুয়েশনটাকে ফেস করতে হবে। লাইক আমার যে কেস স্টাডি পরীক্ষাটা হয়েছিল ওখানে হচ্ছে গিয়ে নেট প্রেজেন্ট ভ্যালু সবার তো আসে, সো আমার নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন আসবে আমিও ভাবছিলাম, কিন্তু আমার একটা ডিফারেন্ট জিনিস আসছে পুরো, লাইক নেট অ্যাসেট ভ্যালুয়েশন এগুলো বাদ দিয়ে আমার হচ্ছে গিয়ে একদম ডিফারেন্ট একটা ম্যাথই আসছিল, পুরো ডিফারেন্ট। সো ওইটাকে আমি আমার জাস্ট লজিক দিয়ে আমি ম্যাথটা সলভ করে আমি ম্যাথটা করছি, জাস্ট 1-2 লাইনে ম্যাথটা করছি, একটা গুণ দিছি, গুণ দিয়ে অ্যান্সারটা লিখছি, লিখে আমি নিচে করছি কি আমি 10টা অ্যাজাম্পশন লিখছি, 10টা অ্যাজাম্পশন লিখছি, অ্যাজাম্পশন লিখে আমি যে এটা লিখছি আমারটা যে কারেক্ট হয়েছে এইটা আমি রিডার আর কি যে আমার এক্সাম আমার যে খাতাটা দেখবে তাকে আমি বোঝানোর চেষ্টা করছি আমার অ্যাজাম্পশন দিয়ে আমি এই জিনিস অ্যাজিউম করে নিয়ে এই সিচুয়েশনের কারণে আমি এই জিনিসটা করছি। এখানে কিন্তু আপনার নলেজ টেস্ট কেউই করতেছে না, কেস স্টাডিতে আপনার নলেজ টেস্ট কেউ করবে না, এখানে আপনার রাইটিং স্কিল কিরকম, আপনি কিভাবে জিনিসটাকে পুল আপ করতে পারতেছেন এই জিনিসটার উপর ফোকাস হবে। সো আপনি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার নাও পারেন, আপনারা তো সবাই অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, সো আপনাদের এই সব নলেজ আছে অলরেডি। সো আপনার নলেজ থেকে আপনার প্রিভিয়াস কোনো পড়া, আপনার যদি একটা কোশ্চেন আসে আমরা তো যদি অ্যান্সার করতে যাই, অ্যান্সার তো করি আমরা কোনো না কোনো উপর একটা বেস করে, লাইক আমি কোনো এক সময় এই জিনিসটা পড়ছিলাম বা আশেপাশে কিছু একটা পড়ছিলাম ওর উপর বেস করে আপনি রেফারেন্স দেন, আপনি অ্যাজিউম করেন, ওখানে অ্যাজাম্পশনের উপরে মার্কস আছে কেস স্টাডি। আপনি যেটা বলবেন আপনি ওটা জাস্টিফাই করেন, আপনার লজিক দেন, এমন না যে কোনো কিছুই রাইট অ্যান্সার না, কোনো কিছুই রাইট অ্যান্সার না, আবার কোনো কিছুই রং অ্যান্সার না, রাইট। তো আপনি এটা কিভাবে জাস্টিফাই করতেছেন ওটার উপর বেস করে হচ্ছে কি আপনারই। এখন আপনি একটা সিলি জিনিস লিখলেন, বাট সিলি জিনিসটাকে যদি আপনি জাস্টিফাই করতে পারেন তাহলে ওই সিলি জিনিসই রাইট। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমাদের কি কেস স্টাডিতে আর কোনো ধরনের কোশ্চেন আছে? তাহলে আমরা একটু হ্যান্ড রেজ করতে পারি কেস স্টাডিতে, কারণ এর পরবর্তীতে আমাদের হচ্ছে এসবিএম এর হচ্ছে কি কন্টেন্ট থাকবে সেটাও বলা হবে, প্লাস হচ্ছে আজকে প্রথম ক্লাস হয়তো এত বেশি বড় হবে না, ছোটখাটো হবে, বাট আজকে আমাদের প্রথম ক্লাসটা শুরু হবে এসবিএম এর। সো যারা এখানে এসবিএম বাকি আছে তারা হচ্ছে ক্লাসটা করতে পারবেন। সো কেস স্টাডির কি আর কোনো কোশ্চেন আছে আপনাদের? কারণ অলরেডি ভাইয়াও কিন্তু অনেক বিজি, এবং ভাইয়া খুব ব্যস্ততার মাঝে হচ্ছে আপনাদেরকে সময় দিচ্ছেন। তিনজনকে এট এ টাইম একটা সময় পাওয়া, এটা অনেক বড় একটা অপরচুনিটি আমাদের সকলের জন্য। তো আর কোনো কোশ্চেন না থাকলে সেক্ষেত্রে হচ্ছে আমরা সাব্বির ভাইয়ার থেকে নিব আর কি। আছে? ওকে, Thank you, Shahaz Bhai, for joining the orientation today. Okay, আপনি অনেক বিজি মানুষ। Thank you so much. থ্যাংক ইউ সাব্বির, থ্যাংক ইউ নোমান ফর ইনভাইটিং মি। আমরা অনেক লাকি আসলে। হোপফুলি সবার সাথে আবার দেখা হবে, কথা হবে।
এখানে ইনশাআল্লাহ। ক্লাসে আসসালামু আলাইকুম। তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি তাহলে ড্রপ অফ করলাম। জি জি ভাই, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। জি ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ। তো এই ক্ষেত্রে এখন আমরা ডেকে নিচ্ছি আমাদের সাব্বির ভাইয়াকে। ওকে দেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি হচ্ছে মানুষের সামনে একটু প্রেস করাটা মানে আই ডোন্ট ডু দ্যাট। আমি হচ্ছে প্রথম গাইডলাইন নিয়েছিলাম শেফাজ ভাই থেকে টু পাস দ্য কেস স্টাডি। উনি আমাকে হচ্ছে 1 ঘন্টা হচ্ছে খুব সুন্দর করে বুঝাই দিয়েছিলেন হাউ টু প্যাস ইট। তো উনি হচ্ছে ওনার থেকে প্রথমে গাইডলাইন নিয়ে আসলে কেস স্টাডিটা পাস করছিলাম। আমার যেহেতু একই ফার্মে ছিলাম, সো ওনার সাথে আমার বারবারই হচ্ছে কথা হইতো মাঝে মধ্যে, বাট একদিন একটা ব্রিফ নিয়েছিলাম। মানে রেগুলার বেসিসে কথা বলতাম, আপডেট নিতাম কিভাবে কি করা যায় না যায়। তো দ্যাটস ওয়াই আই থট যে হি উড বি দ্য মানে বেস্ট পারসন টু গাইড কেস স্টাডি ইন দিস প্ল্যাটফর্ম। ওকে, সো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের ক্লাস, নট ক্লাস, আজকের যে পার্টিসিপেন্টস, এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইউ গাইজ আর অন অ্যাডভান্স লেভেল। So that's a very big thing because, for example, if I'm instructing some people from professional level, তো ওদের সাথে হচ্ছে যে গ্যাপটা আছে এটা আপনাদের সাথে নাই বললেই চলে, বিকজ you guys are one shot away. Okay, it's like একটা বল বাকি, ওটাতে ব্যাটে বলে হলে 6 and you become a chartered accountant. So that's the very big thing I am expecting. For example, আপনাদের সাথে এই সেশনে আমার গত কয়েকজনের সাথে আমার থাকা হবে যারা এসবিএম এ কন্টিনিউ করবেন। তো একটা পরীক্ষা দিলেন, পরের 1 মাস পরে হচ্ছে উই গাইজ আর কলিগ বা মেম্বার অফ দ্য সেম ইনস্টিটিউশন। সো ইটস এ প্রাউডফুল থিং টু ডু। দ্যাটস ওয়াই নোবেল ভাই যখন এটা স্টার্ট করার প্ল্যান করছে, আমরা আসলে উই গট সারপ্রাইজ যে how many people will be getting. আমাদের টার্গেট হচ্ছে if there is one person who will be continuing. এটাই হচ্ছে আমাদের টার্গেট। সো নট a big deal with that, but hopefully you guys will be with us throughout this semester for next 2 months. বিষয়টা হচ্ছে এরকম যে এসবিএম বলেন, কেস স্টাডি বলেন আর কর্পোরেট রিপোর্টিং বলেন, অনেকের না একটা বাকি থাকে। যাদের 3টা বাকি থাকে ওদের হচ্ছে দে আর ভেরি মানে লাকি। ওকে, ভেরি লাকি এই শর্তে যে ওনারা ওই 7টা পায় নাই যাদের 1টা বা 2টা বাকি। বিশেষ করে যাদের 1টা বাকি মানে ওনাদের আমার বেশিরভাগ হচ্ছে কলিগই হচ্ছে 1টা বাকি 2টা বাকি ওলা পার্সন ছিল অ্যাডভান্স লেভেলে। And I saw they are actually suffering একজনের হচ্ছে SBM. I know বড় ভাই from a very good background. He is a chartered accountant now. উনি SBM হচ্ছে 7th টাইমে পাস করছে। 7th, can you imagine? আমাদের সময় 6 মাসে একটা পরীক্ষা হতো। তো 7ম বারে he passed SBM, but he passed and he got a very good recognition and doing really well in his career. So the dedication, the feeling অনেক বেশি ডিফারেন্ট ছিল। তো আপনাদের সাথে আমার এটাই যে একটা প্রাউডফুল মোমেন্ট ক্রিয়েট হবে আফটার 2 or 3 months if someone of you from this platform become a chartered accountant. There will be a very good welcome for that person if someone becomes chartered accountant. তাই না নোবেল ভাই? অবশ্যই ভাইয়া। Yeah, thank you. So এটাই হচ্ছে কথা। তো আমি এই কথাগুলা বলার রিজনটাই হচ্ছে যে আপনাদের ডেডিকেশনটা একটু স্লো হবে at this point of time because some of you might be really tired, যে পরীক্ষা দিতে tired. Some of you are really energetic. মনির ভাই, I think আপনার 3টাই বাকি, রাইট? জি ভাইয়া। Okay, so you will be an energetic person because হচ্ছে you will be looking forward to learn more and more. আর যাদের 1টা বাকি বা 2টা বাকি, they will be like হচ্ছে কেমনে এখন শেষ করা যায়, কেমনে ছুটকারা পাওয়া যায়। তো আমার টার্গেটটাই হচ্ছে এসবিএম এর ক্ষেত্রে এক্স্যাক্টলি দ্য সেম। অনেক লার্নিং অপরচুনিটি আছে এসবিএম এ, আমি অস্বীকার করবো না, এন্ড আমি সবসময় লার্নিং এ ফোকাস করি। বাট ফর ইউ গাইস স্পেশালি আমি আমার হচ্ছে নীতি থেকে একটু সত্যি হবে, আমি এক্সামে কেমনে পাস করতে হয়, এক্সামের মন্ত্র কি, এগুলাই হচ্ছে আমরা থ্রু আউট দ্য
কোর্স আমরা বারবার বারবার রিপিট করবো। এক্সামের কি দরকার, এক্সামের পাস করার জন্য কি দরকার, এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। এক্সামে পাস করার জন্য কি দরকার এসবিএম এর ক্ষেত্রে আমি একদম কি পয়েন্ট ধরে ধরে বলি, আপনারা এগুলা নোট ডাউনও করে রাখতে পারেন। ফার্স্ট ওয়ান হচ্ছে ভালো রিডার হইতে হবে, ইউ নিড টু রিড ভেরি ওয়েল। ওকে, একটা প্যাসেজ যখন পড়তেছেন, একটা বড় একটা প্যাসেজ থেকে একটা ছোট্ট 4 নম্বরের কোয়েশ্চেনও আছে, এরকম আছে। তো প্যাসেজ থেকে আপনি ওই কোয়েশ্চেনের ইনফরমেশনটা কেমনে এক্সট্রাক্ট করে নিবেন, এটার জন্য আপনার ভালো রিডিং করতে পারতে হবে। ওকে, নাম্বার ভালো রিডিং করার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে ইউ নিড টু রিড এভরি ডে at least 1 or 2 hours. ওকে, এভরিডে 1-2 ঘন্টা কেমনে পড়বেন। ইউ ক্যান রিড নিউজ পেপার, খুব বেসিক নিউজ পেপার আছে, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ওকে, দ্য ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশের নিউজ পেপার গুলো, এগুলোর ল্যাঙ্গুয়েজটা ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড খুবই ভালো। ওকে, তো এইগুলো হচ্ছে সকালবেলা অফিসে, অনেকে বেশিরভাগই তো অফিস করেন, অফিসে গিয়ে কফি খাইতে খাইতে আধা ঘন্টা পড়েন। ওকে, if you guys have time, if you can manage time in between lunch or evening snacks, আধা ঘন্টা 1 ঘন্টা নিউজ পেপারটা পড়েন, বিভিন্ন আর্টিকেল গুলো পড়েন, বিভিন্ন রিসার্চ পেপার থাকে, এই পেপার গুলো বিশেষ করে লাস্টের দিকের পেজ গুলোতে রিসার্চ পেপার থাকে, আর্টিকেল থাকে, ফাইন্যান্সিয়াল আর্টিকেল, হ্যাঁ, বিজনেস আর্টিকেল থাকে। বিজনেস আর্টিকেল পড়াটা খুব ইম্পর্টেন্ট ফর এসবিএম। ওকে, বিজনেস আর্টিকেলটা হচ্ছে আপনাকে রিডিং এ অ্যাডভান্টেজ দিবে সব থেকে বেশি। আমি কথাগুলো হচ্ছে ওভার দা মানে কাউন্টার বলতেছি না, এগুলা ট্রু। ওকে, মানে পাস করার সেন্সটা ডেভেলপ করাটা মোর ইম্পর্টেন্ট দেন এগুলা পড়তে হবে, এগুলো আমার আসবে পরীক্ষায়, এগুলাই আমি ভালো করে পড়ি, ওই জিনিসটা থেকে না, পাস করার সেন্সটা ডেভেলপ করা মোর ইম্পর্টেন্ট। যে আমি এই পড়াটা পড়ে আমি বুঝতেছি এটা কি চাচ্ছে, কি চাচ্ছে আমি বুঝছি, এখন কি চাচ্ছে সেটা আমি জানি। এই ব্যাপারগুলো আপনার মধ্যে আসবে কখন, যখন you can understand something through an effective and active reading. Okay, number 1. Number 2 হচ্ছে you need to write well. Okay, after reading you need to write well. Write well মানে কি, একটা সেন্টেন্সকে কিভাবে স্ট্রাকচারালি আপনার খাতার মধ্যে দাঁড় করাইতে হবে। এখন এসবিএম এ you need to write like 100 marks 3.5 ঘন্টার মধ্যে, তো অনেক অনেক কম সময় অনেক অনেক বেশি লেখা। স্ট্রাকচারাল সেন্টেন্স থিঙ্ক করে এটাকে খাতার মধ্যে লেখাটা দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট। ওকে, সো এখানে কি করতে হবে, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাসায় প্রচুর পরিমাণে লেখার অভ্যাস করতে হবে। এই লেখার অভ্যাসটা কেমনে ডেভেলপ হবে, থ্রু রিডিং। লিখতেছেন, ভালো একটা পেপার পড়তেছেন, ওকে, এখানে একটা সুন্দর একটা ওয়ার্ড দেখছেন, এটাকে ক্যাপচার করেন ফোনে অথবা খাতায়। হ্যাঁ, আমাদের অফিসে, আমি নিজেও তো অফিস করি, আমার সামনে সবসময় একটা নোট খাতা থাকে, আমি কথা বলতে বলতে ইনফরমেশন গুলা লিখি ওটাতে, বা কোন একটা নতুন কোনো কিছু দেখলে, এখনো পর্যন্ত আমি যদি কোনো একটা নতুন ওয়ার্ড দেখি কোথাও কোনো আর্টিকেলে, এটা আমি লিখে ফেলি। ওকে, তো আপনি চিন্তা করতেছেন হ্যাঁ একটা নতুন ওয়ার্ড, এটা শিখে কি বা হবে, কিন্তু আপনি যখন 3 বছর 4 বছর ধরে একটা একটা করে নতুন ওয়ার্ড একদিন 2 দিন পর পর জানবেন, আপনার 1000-1500 নতুন ওয়ার্ড যে কিভাবে মুখস্থ হয়ে গেছে এটা আপনি মানে বুঝতেও পারবেন। ওকে, সো এই ব্যাপারটা ডেভেলপ করতে হবে যে ইউনিট টু রাইট এভরিডে, যেটাই পড়বেন, ফর এক্সাম্পল একটা আর্টিকেল পড়ছেন, ওকে, নাও এটার একটা আমরা 15 মিনিটে একটা সামারি লিখে ফেলি, আর্টিকেলটা কি বলতে চাচ্ছে এটা একটু লিখে ফেলি। এগুলো হচ্ছে এসবিএম এর পড়ার বাইরের টাস্ক। ওকে, এগুলো হচ্ছে আপনাকে, এগুলো ওয়ার্ম আপ, আমি যেগুলো ওয়ার্ম আপ হচ্ছে, ওয়ার্ম আপ ছাড়া কি কেউ ফুটবল ক্রিকেট খেলতে পারবে না, পসিবল, ও তো ইনজিউর্ড হয়ে যাবে না ফার্স্ট মিনিটেই। রাইট। ইয়েস, তো ওয়ার্ম আপ হচ্ছে কি, ওয়ার্ম আপ হচ্ছে এগুলা, ইফ ইউর পেন রানস ইউর মার্কস উইল অটোমেটিক্যালি রান। ওকে, কলম চললেই তো আপনি মার্ক পাবেন, রাইট? কলম কিন্তু পরীক্ষার ফার্স্ট ডেতে চলবে না। আপনি আমার কথা নোট ডাউন করে 100 বার লিখে রাখেন, এখানে প্রুভেন পার্সন আছে যারা জানে যে হাউ টু রাইট, লিখলে কি ধরনের চেঞ্জেস লাইফের মধ্যে আসে।
সো ইফেক্টিভ রাইটিং এর জন্য আমি যে আইডিয়াটা দিলাম এটা খুবই ইফেক্টিভ, আমার পার্সোনাল লাইফে প্রুভেন, যে রিড সামথিং ফ্রম ইউর বুক, এসবিএম এর বই থেকে একটা কেস পড়েন, অথবা হচ্ছে আপনি একটা আর্টিকেল পড়েন নিউজ পেপার থেকে, রাইট ইট 15-20 মিনিটসে এটার একটা 200 ওয়ার্ডস এর একটা সামারি আপনি লিখে দেন, জাস্ট কি বুঝছেন ওখান থেকে, যে ওই কেসটা কি বলতেছে, আপনি এটা কি বুঝছেন, এটার জাস্ট একটা সামারি এভরিডে, রাইট ইট এভরিডে, ওকে 15-20 মিনিটস। তাইলে এই 1 ঘন্টা from today, for example, next 2 months পরে তো এক্সাম, from today every day 1 hour, not that difficult, আমরা 1 hour নয়, আমরা 3 ঘন্টা ফোনই টিপি ভাই। আপনি আপনার অ্যাপ্লিকেশন টাইমলাইনে যাবেন, অ্যাপ্লিকেশন টাইমলাইনে সেটিংসে গিয়ে দেখবেন যে কোন অ্যাপে কত ঘন্টা ইউজ করছেন, আপনি ফেসবুকেই পাবেন হচ্ছে more than 2 hours, trust me. বন্ধ করে দিছি ভাইয়া, সব বন্ধ করে দিছি। Thank ফেসবুক, you. ইউটিউব বন্ধ করে দিছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এই যে এই ব্যাপারটা, এই 1 ঘন্টাটা ডেডিকেটেডলি টার্গেট করে, এটা কিন্তু কেস স্টাডির ক্ষেত্রেও কাজে আসবে, কর্পোরেট রিপোর্টিং এর অডিট পার্টেও কাজে আসবে এই এই আইডিয়াটা, রিডিং এন্ড রাইটিং দ্য সামারি, এটার আইডিয়াটা। ওকে, নাম্বার 1 and 2 সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো যদিও ক্লাস মানে 8, 9, 10 এর ইস্যু, বাট এগুলো হচ্ছে এখানে অনেক বেশি ইফেক্টিভ আর কি। এই দুইটার পরে থার্ড, এখন এসবিএম এ চলে আসি ডিরেক্ট। এসবিএম এ পাস করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচার। আমি থ্রু আউট দিস কোর্স আমি সব থেকে বেশি ফোকাস করব হচ্ছে একটা কোয়েশ্চেন কেমনে স্ট্রাকচারালি লিখে এটাকে প্রেজেন্ট করতে হবে, এটা হচ্ছে আমার মেইন ফোকাস ফর দিস কোর্স। এন্ড এটার কারণেই পাস হয়, এটার কারণেই হচ্ছে পাস হয়। আমরা অলমোস্ট এভরি ক্লাসে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর পাশাপাশি আমি around 1 year back I took a business strategy class in this platform, I think as far as I can remember. তো আমি সব থেকে বেশি হচ্ছে ফোকাস করছিলাম যে কেমনে প্রত্যেকটা টপিকের পরে বা প্রত্যেকটা লার্নিং এর পরে আমি ফোকাস করতেছিলাম যে কেমনে আপনি কোয়েশ্চেনের আনসারটা ডেভেলপ করবেন। আমি স্ক্রিন শেয়ার করে আমি লিখে দেখাইতাম মোস্ট অফ দ্য টাইমস। ওকে, তো এই যে এই ব্যাপারটা, এটা হচ্ছে আমি থ্রু আউট দ্য কোর্স আমি এভাবে চালাবো যে কেমনে আপনি আপনার কোয়েশ্চেনটার স্ট্রাকচারটা ডেভেলপ করে এটাকে একটা মিনিংফুল ওয়েতে খাতার মধ্যে প্রেজেন্ট করে আসবেন ফর ইচ অফ দ্য কোয়েশ্চেন্স। ওকে, এটা হচ্ছে থার্ড আমাদের মানে থার্ড স্ট্র্যাটেজি টু পাস স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট। ওকে, এন্ড ফোর্থ হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট। ওকে, ম্যাথমেটিক্যাল পার্ট যেটা আছে দ্যাটস ভেরি ডিফাইন্ড, কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, বিজনেস ভ্যালুয়েশন, হেজিং, business valuation, time value of money, and cost of capital. Okay, এই চারটা টপিক থেকে বেশিরভাগ টাইমে কোয়েশ্চেন আসে। এগুলো কিন্তু অনেক ব্রড, হেজিং এ কিন্তু অনেক কিছু, ফরওয়ার্ড, ফিউচার্স, অপশনস, হ্যাঁ, এরপরে মানি মার্কেট হেজিং, এরপরে হচ্ছে আমার ভ্যালুয়েশন, তো এটা লিমিটলেস, নেট অ্যাসেট ভ্যালু থেকে শুরু করে প্রায় রিলেটিভ ভ্যালুয়েশন, ডিসিএফ, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন, এগুলো হচ্ছে এনর্মাস টপিকস এখানে আছে। আমি হচ্ছে ওভারঅল আইডিয়াস দেওয়ার ট্রাই করব যে হাউ টু কমপ্লিট ইউর ম্যাথমেটিক্যাল পার্ট হচ্ছে at a minimum time. ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্টের ফোর্থ স্ট্র্যাটেজি, যেটা আমার 20% অফ দ্য মার্কস কভার করে। বাট এই আমি এমনও পার্সেন্ট চিনি যে 80% আনসার করে ম্যাথ টাচ না করেও এসবিএম পাস করছে। I know that person personally. Okay, বিকজ তার ইংলিশটা ভালো, সে খুব ভালো লিখছে, বাকি 80 মার্কস খুব সুন্দর করে গুছাই লিখছিল, পাস করে ফেলছে। ওকে, তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এসবিএম এমন একটা কোর্স যেটাতে এই তিনটার মধ্যে পাস করা সবচেয়ে ইজি। এটা কেন? কারণ এখানে হচ্ছে আপনাকে কোয়েশ্চেনে বলেই দেয় আপনার থেকে কি চাচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের
যেহেতু এটা আমাদের আজকে ক্লাসও হওয়ার কথা ছিল, আমি আজকে হচ্ছে একদম ইনডেপথ পড়াশোনাতে যাব না, আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা একটু দেখি যে এখানে আমাদের থেকে আসলে কি চাই। এখানে কি আমার থেকে মুখস্থ কোনো কিছু চাই নাকি ব্রডার কোনো কিছু চাই? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না? না ভাই, দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না। যাচ্ছে যাচ্ছে দেখা যাচ্ছে। ভাইয়া হ্যালো, জি হ্যাঁ। ভাইয়া আমরা হচ্ছে এখনই হচ্ছে এটা স্টার্ট করে দিব। জাস্ট আমাদের যে লাইভটা ছিল ওই লাইভটাকে অফ করে আমরা নতুন করে আরেকটা লাইভ হচ্ছে অন করে দিচ্ছি আর কি। ওইটা কি করতে পারি? নো নিড, আমি বেশিক্ষণ টাইম নিব না, এমনিতে সবাই তো অনেকক্ষণ ধরে লেকচার শুনতেছে। আই হ্যাঁ। থিংক ইট ইজ নট নিডেড, এটা ওরিয়েন্টেশন ক্লাসই থাকুক, অসুবিধা নেই। আমি আচ্ছা, জাস্ট ঠিক আছে ভাই। কোয়েশ্চেনটা কিভাবে আসে এটাই দেখাবো, এন্ড দেয়ার উইল বি জি, নো জি। মোর পড়াশোনা। ওকে, জাস্ট সবাইকে ওকে, একটা জি আইডিয়া দিব ভাই। যে তাদের কি কি জানতে হবে। ওকে, ওকে ভাইয়া, জি ভাই। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ, এটার লাস্টের সেশনের যে কোয়েশ্চেনটা সেটাই। আমি প্রথমে কোয়েশ্চেন মানে স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট বলে, বিজনেস স্ট্র্যাটেজি বলে, আর যে কোনো এরকম থিওরিটিক্যাল কোয়েশ্চেনের ক্ষেত্রে সব থেকে প্রথমে ইউ নিড টু read the question first. Okay, so briefly describe the challenges farmers in Bangladesh face in production and selling of their produces. আচ্ছা, এখানে কোনো একটা ব্যক্তিকে আমাকে বলতে পারবে যে এই যে 1 নাম্বার কোশ্চেনে যেটা বলছে এটার জন্য কোনো পড়াশোনার দরকার আছে বা প্রিভিয়াস কোনো স্টাডির দরকার আছে? না হ্যাঁ, কেউ কি বলবে? আমরা সবাই কিন্তু অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ, আমরা অনেক অনেক মানে দলা মুচড়া খাই ওয়াশিং মেশিনের ভিতর দিয়ে কিন্তু এখানে আসছি। হ্যাঁ, তো সবার কিন্তু মানে খুব বেসিক মানে মোটামুটি সবার ক্লিয়ার, কারণ ইউ আর গাইজ গোয়িং টু বি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এটা কনফার্ম। অ্যাডভান্সে থাকা মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, দ্যাট ইজ ওই লাইফ বইয়ের জীবনের মতো 99.99% কনফার্ম। হ্যাঁ, তো এখন ইস্যুটা হচ্ছে আমরা না সিরিয়াসলি নেই না। ওকে, আমরা অনেক ভয় পাই যাই যে এখানে অনেক পড়তে হবে, অনেক এভাবে জানতে হবে, এটা জানতে হবে, ও ধরনের কিছু নাই আসলে। আমরা এই কোয়েশ্চেনটা পড়ার সময় আমরা দেখবো এখানে বলতেছে যে ফার্মাররা কি চ্যালেঞ্জেস ফেস করে বাংলাদেশে প্রোডাকশনের সময়, এটা একটু বলতে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন। এরপরে 2 নম্বরে কি বলতেছে, হোয়াট ইনিশিয়েটিভস ক্যান দ্য গভর্নমেন্ট টেক টু এলিভেট ইম্প্যাক্ট অফ সিন্ডিকেট মানে কি বুঝাচ্ছে? নিশ্চয়ই মিডল ম্যানদের বুঝাচ্ছে, রাইট? আমি পড়ি নাই যদিও, ওকে, আমি যদিও পড়ি নাই, হয়তো মিডল ম্যানদের বুঝাচ্ছে বা কোনো একটা সিন্ডিকেটকে বুঝাচ্ছে অথবা হোয়াট এভার। তো এটা যদি আমি কেসটা পড়ি, আই উইল গেট দ্য আইডিয়া যেখানে সিন্ডিকেট বিষয়টাকে বুঝাইছে। এন্ড আমরা তো কোনো একটা ফেসবুকে ইউটিউব দেখলেই কোনো একটা নিউজে যখন দেখি যে মানে মধ্যস্বত্বভোগীদের নিয়ে যখন একটা রিপোর্ট করে, হ্যাঁ, তো ওখানে কিন্তু রিপোর্টারই বলে দেয় যে কি কি করলে এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে নিজেদেরকে উদ্ধার করা যাবে, বলে না? বলে বলে। তো এটা আমাদের মাথায়ও 4-5টা আইডিয়া তখনই চলে আসে যে এদেরকে তো হচ্ছে গভর্নমেন্টের কন্ট্রোলে নিয়ে আসা যায়, হ্যাঁ, ভোক্তা অধিকার দিয়ে এদেরকে রেট দেওয়া যায়, হ্যাঁ, এদেরকে খুব স্ট্রিক্ট মনিটরিং এ নিয়ে আসা যায়, ফাইন করা যায়, কত কিছু, কত আইডিয়াস আছে না? তো এই যে এই আইডিয়া গুলাই হচ্ছে এখানে আপনার লিখতে হবে। ইটস এ ভেরি ওপেন কোয়েশ্চেন, রাইট? তাহলে এই 3-3-6 মার্ক, আমার 100 মার্কের মধ্যে 6 মার্কের জন্য বই উল্টানোরই দরকার ছিল না। ইয়েস অর নো? রাইট। এবার নেক্সট এর 4 মার্কস এগুলো একটু দেখি। ইজ ইনিশিয়েটিভ টেকেন বাই ইয়ুথ এগেইনস্ট সিন্ডিকেট? ওই যে এটা মনে হয় নিয়ে আসছে আর কি, আপনার মানে একটা আন্দোলন গেল না ওখানে, জুলাই স্টুডেন্টরা গিয়ে বাজার মনিটরিং করলো না, রাইট। ওই আইডিয়া থেকে হয়তো কোয়েশ্চেনটা আসছে যে is initiative taken by youth against syndicate mentioned above a sustainable solution? Suggest one sustainable solution to reduce syndicate problem. Okay, তাহলে এই যে স্টুডেন্টরা যে সিন্ডিকেটের এগেইনস্টে যে ইনিশিয়েটিভ গুলো নিছিল, ওরা নিশ্চয় অনেকগুলো ইনিশিয়েটিভ নিছে। এটা কেন বলছিলাম যে সামারি লিখতে জানতে হবে, বলছিলাম না শুরুর দিকে? রাইট। হ্যাঁ, ওই সামারি হচ্ছে এটার জন্য আপনার মাথায় সামারিটা সেফ থাকবে যে এখানে ওরা কি কি
ইনিশিয়েটিভ নিছে, এটা এখানে বলা আছে নিশ্চয়ই, রাইট? হুম তাইলে ওখান থেকে আপনার মাথায় অ্যাটলিস্ট 3টা তো থাকবে ভাই, রাইট? 4 মার্কের কোয়েশ্চেন, অনেকগুলো লিখতে হবে না, অ্যাটলিস্ট 3টা তো থাকবে। ওকে, সো এই সলিউশনটা সাস্টেনেবল কিনা, তাইলে এখানে একটা জিনিস জানতে হবে যে সাস্টেনেবিলিটি কি, এইখানে একটা জানার জিনিস আসছে। ওকে, তো সাস্টেনেবিলিটি কি এটা আমরা অ্যাডভান্স লেভেলে অলরেডি সবাই জানার কথা, রাইট যে জিনিসটা থেকে আমি অনেক লং টার্ম আউটপুট পাবো, তাই না? এটাকে বলে সাস্টেনেবিলিটি। এটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে কি, সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই যে একটা ফসলি জমি, হ্যাঁ, ফসলি জমিতে বারবার হচ্ছে সার দিয়ে আমরা যদি চাষ করতে থাকি, এটার উর্বরতা কমে যাবে। উর্বরতা কমে যাওয়ার পর আফটার 50 ইয়ার্স 100 ইয়ার্স এ যারা আমাদের জেনারেশন আসবে, ওরা এটার থেকে ক্রপস প্রডিউস করতে পারবে না, রাইট? রাইট তাইলে ওই জমিটার ফার্টিলিটিকে সবসময় ব্যালেন্স রাখার জন্য ফর নেক্সট 100, 200, 500, 1000 ইয়ার্স সাস্টেনেবল সলিউশনটা কি? এটাকে বলে সাস্টেনেবিলিটি, যে ওভার দ্য লং টার্ম আমি কি পাবো। আমরা যখন একটা চাকরি নিতে যাই, আমরা যে লডর ফডর একটা চিরিঙ্গা ভাষায় ইউনুস সাহেব একটা কথা বলছিলেন যে মানে একটা যদি মানে ভঙ্গুর অবস্থায় থাকে একটা কোম্পানি, এটাতে আমরা কি জব নিতে চাইবো? চাইবো না। আমরা চাইবো হচ্ছে একটা সাস্টেইনেবল কোম্পানিতে জব নিতে, রাইট? দ্যাট সাস্টেইনেবিলিটি আমরা ওখানে ডিফাইন করে ফেলছি কিন্তু আমাদের মাথার মধ্যে, হ্যাঁ, সাস্টেইনেবিলিটি জিনিসটা। তো ওই সাস্টেইনেবল সলিউশনটা এখানে সিন্ডিকেটেড যে ইনিশিয়েটিভ সিন্ডিকেটের এগেইনস্টে নিছিল, এগুলা ঠিক কিনা। আর আপনাকে একটা সলিউশন দিতে বলছে, সাজেস্ট ওয়ান সাস্টেইনেবল সলিউশন টু রিডিউস সিন্ডিকেট। আপনি যে কোনো একটা সাজেশন দিবেন, যে কোনো কিছু দিতে পারেন, হ্যাঁ, যে কোনো কিছু। আগে ভালো ছিলাম টাইপের সলিউশনও দিতে পারেন, নট এ বিগ ডিল, বাট ইউ ক্যান। এই যে এখানে একটা 10 মার্কের একটা কোয়েশ্চেন দেখলাম, ওকে, এই 10 মার্কের কোয়েশ্চেনের মধ্যে পড়ালেখার প্রয়োজনীয়তা কতটুকু? মানে বসে বসে এসবিএম পড়ার, হ্যাঁ, বসে বসে অনেক পড়াশোনা করার প্রয়োজনীয়তা কতটুকু? নাই বললেই চলে। এটা হচ্ছে আপনার financial expense। ইকবাল ভাই আপনি কি বলেন? জি ভাইয়া, এটার জন্য তো এক্সট্রা কোনো ইয়ে লাগবে না। তাইলে এখানে এই যে 10 মার্ক, এটা একদম সিকিউরড না? 10 মার্কের ভিতরে অ্যাটলিস্ট 6-7 তো সিকিউর। সিকিউরড, রাইট? মানে এটা আনসার করা ইজ সিকিউরড। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন এর এসবিএম। এন্ড ট্রাস্ট মি, আপনারা সবগুলো কোয়েশ্চেন খুলে দেখিয়েন, এই ধরনের কোয়েশ্চেন থাকে অনেক মার্কেট এসবিএম। খুব ওপেন এন্ডেড রাইটিং এর কোয়েশ্চেন অনেকগুলো থাকে, ওকে। এবার আমরা কোয়েশ্চেন বি তে চলে যাই, ওকে। কোয়েশ্চেন বি তে গিয়ে দেখি, তাইলে আমার ফার্স্ট আমি এখান থেকে কি টেকওয়েটা নিলাম। টেকওয়েটা হচ্ছে কি? টেকওয়েটা হচ্ছে আমার ওপেন এন্ডেড কোয়েশ্চেন আসবে, যেটার জন্য আমার বুকিশ নলেজের ডিপেন্ডেন্সিটা ইম্পর্টেন্ট না এসবিএম, ওকে। You just need to know how to write, that's it, that's enough, যেটা আমি আমার এভরি ক্লাসে আমি দেখাবো। দেন হচ্ছে কোয়েশ্চেন 2 এর 1B, অ্যাকচুয়ালি এখানে 8 মার্কস আছে টোটাল। তো ফার্স্ট কোয়েশ্চেনে 18 মার্কস। ডিফাইন blue ocean strategy. How does EcoPack Solutions differentiate itself in the packaging market by adopting the blue ocean strategy? Okay, তাইলে এখানে প্রথমে what do you need to know? Blue ocean strategy। Blue ocean strategy কি, রাইট? কেউ কি জানে? এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানেন, বুঝি না। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানেন এটা। এটার মানে মেইন এই মার্কেটে মনে হয় কোনো বাধা নাই, মানে বিজনেস করতে গেলে এরকম একটা কনসেপ্ট ছিল ব্লু ওশন স্ট্র্যাটেজি। না ভাইয়া, আমি বললাম যে পরীক্ষার হলে যখন আমরা এই বিয়েটা পাই, তখন কিন্তু ব্লু ওশন স্ট্র্যাটেজি সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, এইটা ধারণা ছিল না। এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া,
ব্লু ওশান স্ট্র্যাটেজি এটা খুব কমন, হ্যাঁ। এটা আমাদের হচ্ছে বিজনেস ফাইন্যান্সে ছিল একদম সার্টিফিকেট লেভেলে, আমাদের ইউনিভার্সিটিতে বারবার ছিল, হ্যাঁ। খুব খুব বেশি আনকমন কোনো কিছু আসবে না, মানে ব্লু ওশান স্ট্র্যাটেজিটা কি ইটস ভেরি কমন, ওকে। এটা মোটামুটি অ্যাডভান্স লেভেলের, কেন এটা পিএলএ আসলেই মানে মোটামুটি জানার কথা এটা, হ্যাঁ। তো জাস্ট বেসিক ডেফিনেশনটা হচ্ছে নতুন একটা মার্কেট স্পেস ক্রিয়েট করা যেখানে কম্পিটিশন জিনিসটা এত ম্যাটার করে না, ওকে। এটা হচ্ছে ব্লু ওশান, মানে এটা একদম বিজনেস স্ট্র্যাটেজি এক্সামে আসতো, রেড ওশান হ্যাঁ স্ট্র্যাটেজি আর ব্লু ওশান স্ট্র্যাটেজি, হ্যাঁ এটা সব সময়। তাইলে তো আমার এখানে এই ডেফিনেশনটা থাকলেই আমার মোটামুটি জানা থাকলেই আমি এটা ডিফাইন করতে পারতেছি, রাইট? জাস্ট বেসিক আইডিয়াটা মাথায় থাকলেই নিজের ভাষায়, বুকিশ কোনো কিছু লিখতে হবে না, ওকে। আমি আবার বলতেছি, এসবিএম এ অনেক বেশি কিছু বুকিশ লিখতে হবে না, ইফ ইউ নো হাউ টু রাইট দ্যাটস এনাফ। জাস্ট স্ট্রাকচার আর রিলেভেন্স, ওকে। রিলেভেন্স কেমনে করতে হবে এটা থ্রু আউট দ্য কোর্স শিখাবো, যে আপনি এই আপনার কেসের যে কথাগুলা, কেসের যে সামারিটা, কেসের যে টেকওয়েটা, এটার সাথে আপনার আনসারকে কেমনে রিলেট করবেন। রিলেট না করলে কিন্তু আপনার আনসার হচ্ছে মেইন রোড থেকে বিল ফাতের যে হাঁটা শুরু করবে, বুঝছেন? ভাইয়া এটা ভাইয়া কিছু মনে করেন না, ভাইয়ার বাড়ি কি চিটাগং নাকি? অফকোর্স চিটাগং, নাইলে তো এরকম ওয়ার্ড বলতাম না, না? ও না, আমি চিটাগং এর মানুষ, নিঃসন্দেহে। তাহলে আপনি তো বুঝছেন, হ্যাঁ। তো এটা বিলের দিকে হাঁটা শুরু করবে রোড থেকে, আইল থেকে। তো এই যে এই ব্যাপারটা, এটা কিন্তু কোথায়, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কেমনে কোয়েশ্চেনটাকে রিলেট করতে হবে উইথ দ্য অ্যান্সার, ওকে। তো এখানে ব্লু ওশান স্ট্র্যাটেজি ইউ নিড টু নো ইট ফ্রম দ্য বুক, এটা আমি মানছি 100%, ওকে। পরের ইয়াতে আসেন যে হাউ ডাজ ইকো প্যাক সলিউশনস ডিফারেন্সিয়েট ইটসেলফ ইন দ্য প্যাকেজিং মার্কেট বাই অ্যাডপ্টিং দ্য ব্লু ওশান স্ট্র্যাটেজি, ওকে। তাইলে এখন ডিফারেন্সিয়েশনের একটা পার্ট আসছে যেটা আমরা সবাই জানি এই ক্লাসে, ওকে। এই যে রোলস রয়েস যে একটা ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, হ্যাঁ, ফ্রম টয়োটা এলিয়ন প্রিমিয়াম, হ্যাঁ, এটা আমরা সবাই জানি না, রাইট। ওকে। তো এই যে ডিফারেন্সিয়েশন দিয়ে তো হচ্ছে আপনার কেউ মানে এটাকে কি বলে, কেউ 100 টাকায় লাঞ্চ করে, কেউ 1000 টাকায়ও লাঞ্চ করে, রাইট? রাইট। সেম খাবার, সেম রাইস, ওকে, সেম ইনপুট, ডিফারেন্ট আউটপুট বিকজ অফ দ্য ডিফারেন্সিয়েশন, তাই না? তো এই যে ডিফারেন্সিয়েশন জিনিসটা আমরা জানি, এটাকে ব্লু ওশান স্ট্র্যাটেজির সাথে কেমনে রিলেট করে আপনার এই কোয়েশ্চেনটাকে অ্যান্সার করতে হবে, দ্যাট ইজ ইউ নিড টু নো। তাহলে এখানে হচ্ছে আমার 50% লার্নিং আমার আগের থেকে আছে, আমি ডিফারেন্সিয়েশন কি জানি, ব্লু ওশান স্ট্র্যাটেজি কি জানি, আই জাস্ট নিড টু ফ্রেম দ্য অ্যান্সার, তাই না? রাইট। এই ফ্রেমিংটা হচ্ছে আমরা দেখব, ওকে। রাইট। দেন নাম্বার 2 তে বলতেছে, ইজ ইট ইফেক্টিভ ফর এ বিজনেস টু অ্যাডপ্ট এ ডিফারেন্সিয়েশন এন্ড এ কস্ট ইফেক্টিভ মডেল সাইমালটেনিয়াসলি? ওই যে মানে আমরা কিন্তু এটাও বিজনেস স্ট্র্যাটেজিতে পড়ছি, যে ছিল না যে ডিফারেন্সিয়েশন কস্ট লিডারশিপ, দেন কস্ট ফোকাস, কি কস্ট ফোকাস ডিফারেন্সিয়েশন ফোকাস, এইভাবে ছিল না? আরেকটা ম্যাট্রিক্সে ছিল কি কস্ট ইফেক্টিভ আর ডিফারেন্সিয়েশন একসাথে, রাইট? তার মানে আপনি কস্ট ইফেক্টিভও হবেন আবার ডিফারেন্সিয়েটও করবেন, এই ধরনের প্রোডাক্ট আছে না? আছে। কেউ কি বলতে পারবে কোনটা? কস্ট ইফেক্টিভ এবং ডিফারেন্সিয়েশন। আমি বললে আপনারা অবাক হবেন যে ভাই এভাবে থিঙ্ক করছে কেমনে। আপনার একটা কেউ একজন বলেন। কস্ট ইফেক্টিভ ডিফারেন্সিয়েশন হচ্ছে ওকে, আমি বলি, ওকে। আচ্ছা, ওয়ার্ল্ডের এখন সব থেকে মানে সর্বজন গ্রহণযোগ্য মোবাইল সেট কোনটা? মানে সবাই এটার জন্য ক্রেজি। স্যামসাং? ক্রেজি হলো আইফোন। আইফোন না, মানে সব থেকে ডিফারেন্সিয়েটেড ফোন এখন আইফোন না? আইফোন, রাইট। সব থেকে ডিফারেন্সিয়েটেড না? কিন্তু ভাই এখন কস্ট ইফেক্টিভ কিভাবে? হ্যাঁ সেটাই তো বলবো, আমি তো বললাম সেটা।
আমি বলছি না, আমি যে থিঙ্ক করছি এটা বললে আপনি এখন অবাক হবেন। ওকে, এখন ডিফারেন্সিয়েশনটা কস্ট ইফেক্টিভ কেমনে সেটা আমি আপনাদেরকে বলি। ওকে, আচ্ছা, ওয়ার্ল্ডের যত দামি ব্র্যান্ড আছে আপনি ক্লোদিং সাইডে চিন্তা করেন, ওকে, লুই ভুইটন, গুচি, ওকে। এরপরে জুতার সাইডে চিন্তা করেন, নাইকি, এরপরে হচ্ছে এডিডাস থেকে আরো দামি দামি জুতার ব্র্যান্ড আছে, আমি নামও জানি না, ওকে, গুচিরও মনে হয় জুতা আছে, ওকে। এরপরে ওয়ার্ল্ডের সব থেকে দামি গাড়িগুলোর কথা চিন্তা করেন, ওকে, রোলস রয়েস, হ্যাঁ, এইগুলো চিন্তা করেন, মার্সিডিজ এন্ড আরো দামি দামি গাড়িগুলো চিন্তা করেন। এরপরে আরো এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের লাইফে ইউটিলিটি ক্রিয়েট করে, তাই না? ইউটিলিটি মানে কি? আমি এলিয়নে গেলেও আমি আমার অফিসে যাব, রোলস রয়েসে গেলেও আমি আমার অফিসে যাব। বেসিক ইউটিলিটি তো সবার সেম, তাই না? ওকে, বেসিক ইউটিলিটিটা সবার সেম। মোবাইলের ক্ষেত্রেও কিন্তু বেসিক ইউটিলিটি, কথা বলবে, হোয়াটসঅ্যাপ করবে, ফেসবুক দেখবে, ইউটিউব দেখবে, সবার সেম। আইফোনও সেম, অ্যান্ড্রয়েডও সেম, তাই না? ওকে, কিন্তু আমরা এই রোলস রয়েস, আইফোন, মার্সিডিস, অডি, হ্যাঁ, এরপরে লুই ভুইটন, গুচি, এরপর হচ্ছে গ্লোরিয়া জিন্স, হ্যাঁ, এরপরে হচ্ছে ম্যাকডোনাল্ডস, গট ইট, এগুলোকে আমরা ডিফারেন্সিয়েটেড ব্র্যান্ড হিসেবে জানি, রাইট? এখন আপনি যদি প্রাইস ফর ভ্যালু ফর মানি চিন্তা করেন, গুচির এক একটা ব্যাগ $1,00,000, $50,000 আছে না? আছে। এরপরে হচ্ছে আপনার কি বলে, রোলস রয়েস তো ইটস লাইক মিলিয়নস অফ ডলারও আছে, রাইট? It starts from I think $300,000-400,000. Okay, minimum I think আরো $500,000. এরপরে আপনি যদি এই জুতার ব্র্যান্ডের দিকে চিন্তা করেন, 1,00,000, 2,00,000, 3,00,000 টাকা পর্যন্ত জুতা হয়ে যায়, আরো বেশিও হয়, হ্যাঁ। মিনিমাম একটা জুতা আপনার এডিডাস, নাইকির অরিজিনাল গুলা 30-40K, ওকে, বাংলাদেশি টাকায়, এটার ইউটিলিটি অনুযায়ী, ওকে। এইভাবে ওয়ার্ল্ডের যত দামি দামি ব্র্যান্ড গুলো আছে, যেগুলা অন্য সাইডে, নট টেলিকমিউনিকেশন সাইড, অন্য সাইডে আপনি দেখবেন যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ কম্পেয়ার টু আইফোন। আইফোনের যে ডিফারেন্সিয়েশনটা করছে এটা হচ্ছে কস্ট ইফেক্টিভ কেমনে, বিকজ আপনি স্যামসাং এর দামেও আইফোন পাবেন। স্যামসাং এর যে ডিফারেন্সিয়েশনটা ওরা বলে যে আলট্রা, S24 আলট্রা, এগুলো কিন্তু 2,00,000 টাকার কাছাকাছি, হ্যাঁ। সেই হিসেবে আইফোন যখন একটা ডিফারেন্সিয়েটেড, একদম ওদের থেকে ডিফারেন্ট একটা ভার্সন দিয়ে, নিজস্ব একটা ইনপুট দিয়ে ও যখন একটা ফোন নিয়ে আসতেছে, ওটার কিন্তু ওভাবে সে ভ্যালু চার্জ করতেছে না মানুষকে, কম্পেয়ার টু আদার ডিফারেন্সিয়েটেড ব্র্যান্ডস। বুঝতে পারছেন? সে কিন্তু ওই $900 থেকে $799 থেকে শুরু করতেছে আইফোনের প্রাইসটা। সে গুচির মতো, লুই ভুইটনের মতো, হ্যাঁ, যদিও সে ওর সেগমেন্টে সব থেকে প্রিমিয়াম। আইফোন ওর মোবাইল টেলিফোন সেগমেন্ট ও সব থেকে প্রিমিয়াম না আইফোন, কিন্তু সে ওভাবে চার্জ করতেছে না কাস্টমারকে। বুঝতে পারছেন? ওর সেন্সে কিন্তু ও কস্ট ইফেক্টিভ। ও যদি একটা আইফোনের প্রাইস $3,000 রাখতো, মানুষ নিত। এমন মানুষ আছে ওরা নিত, যারা রেগুলার আইফোন ইউজ করতেছে, ওকে। তো এই জিনিসটা হচ্ছে ওর সেন্সে কস্ট ইফেক্টিভ। বুঝাইতে পারছি? এই যে এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের মাথার মধ্যে অ্যানালিসিস গুলা করা, এগুলো হচ্ছে আপনার SBM এর পার্ট। মানে ইউ ক্যান প্রুভ আমি এই এক্সাম্পলটা এই জন্যই দিছি যে ইউ ক্যান প্রুভ লিটারালি এনিথিং ইফ ইউ হ্যাভ লজিক এন্ড ইউ ক্যান রাইট ইট। বুঝা গেছে? তো আপনার মাথায় যেটা আসতেছে ওই জিনিসটাকে প্রুভ করার দায়িত্ব আপনার। আর কি লজিক দিবেন, কিভাবে দিবেন, সেটাও আপনার। এন্ড আমি এখানে আসছি আপনাদেরকে অ্যাসিস্ট করতে। গট ইট? সো আমাদের এই লেকচারটা কন্টিনিউ হইতে থাকবে। আমি যেটা সব থেকে বেশি সবাইকে বুঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হাউ টু রাইট, হাউ টু প্রেজেন্ট। ওকে? জি ভাইয়া। সো আপনাদের ইন্ডিভিজুয়াল কোনো কোশ্চেন আছে রিগার্ডিং SBM? SBM না, আমাদের থিওরি পার্ট দিয়ে শুরু হবে না ম্যাথ পার্ট দিয়ে শুরু হবে? থিওরি দিয়ে, থিওরি পার্টটা দিয়ে শুরু করব। আস্তে আস্তে হচ্ছে কোয়েশ্চেন স্ট্রাকচার কেমনে ডেভেলপ করতে হবে ওইটাও আমরা শুরু করে দিব একসাথে, যাতে আপনাদের তো সময় কম, হ্যাঁ,
দুইটা যাতে সাইমালটেনিয়াসলি চলে। জি জি। ওকে, কোনো স্পেসিফিক কোয়েশ্চেন কারো? ভাইয়া আমরা তো এসবিএম কয়েকবার দিয়েছি, হ্যাঁ হুম, হুম। পড়া তো হয়েছে, বাট আমাদের যেটা প্রয়োজন বেশি সেটা হচ্ছে আমাদের যেটা বললেন আপনি এখন, যে সেটা কিভাবে আসলে আমরা প্র্যাকটিস করব, যেহেতু Yes. আমরা টোটাল এসবিএমটা আমাদের কাভার আছে, দ্যাট ইজ সাবজেক্ট ম্যাটার। কথা হলো আমাদের প্রেজেন্টেশন, লিখার স্কিল, এগুলো আমরা এই কোর্সের মাধ্যমে কিভাবে ডেভেলপ করব? এই কোর্সের মাধ্যমে ডেভেলপ তখনই করবেন যখন আপনারা হচ্ছে আপনারা যদি আমাদের সাথে কন্টিনিউ করেন ক্লাসের, এভরি ক্লাসে আই উইল বি গিভিং ইউ সাম আইডিয়াস, টাস্ক। এগুলো তো প্রথমে নোট ডাউন করতে হবে, এটা আমল করতে হবে। ওকে, আমল কেমনে করতে হবে? ইউ জাস্ট নিড টু রাইট, ওই আমলটাই করতে হবে। আমার জন্য আমার থেকে একটা সাজেশন করছিলাম, সেটা হচ্ছে আমার তো তিনটাই বাকি, পরীক্ষা দিলাম এই পর্যন্ত 7 থেকে 8 বার। আমি কি এখন এই ডিসিশনে যাব, আমি একটা দিব অথবা দুইটা দিব Of অথবা course, you need to take the decision. You need to take the decision. The best decision would be to choose হচ্ছে মানে পরীক্ষার জন্য to choose হচ্ছে two would be the best decision. যে দুইটা দিবেন, you need to choose them. মানে লিংক করে, কিন্তু ফর এক্সাম্পল আপনি হচ্ছে এসবিএম কেস স্টাডি চুজ করতে পারেন। আচ্ছা, কারণ এই দুইটা হচ্ছে লিঙ্কড, এসবিএম এর অনেক কিছু কেস স্টাডিতে আছে। ওকে, রাইট। এইভাবে আর কি। হ্যালো ভাইয়া, হ্যালো। জি জি, জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া যদি অনুমতি দেন আমি কি কিছু বলবো? একটু একটু আমি জাস্ট আর কারো কোশ্চেন এসবিএম রিলেটেড কোশ্চেন আছে কিনা একটু আমি শুনি। হ্যাঁ, অফকোর্স অফকোর্স। আর সিরাজুল মুনিম ভাইয়া আপনার উদ্দেশ্যে একটা কথা বলার আছে, দ্যাটস ওয়াই আর কি। জি জি ভাইয়া, শিওর। কারো আর কোনো কি কারো এসবিএম কোনো রিলেটেড কোয়েশ্চেন আছে? কোশ্চেন আছে? এসবিএম রিলেটেড কোনো কোয়েশ্চেন আর কি কারো আছে? হ্যালো। আই থিঙ্ক আমার বক্তব্যটা অনেক ইফেক্টিভ ছিল আর কি। আচ্ছা নোবেল ভাই বলেন। জি, ওকে। না, বেসিক্যালি হচ্ছে ভাইয়া থাকা অবস্থায় বলতেছি, ধরুন হচ্ছে যে যেহেতু এখানে কোয়েশ্চেনটা কি সিরাজুল ভাইয়া ছিল না, সিরাজুল মুনিরা ভাইয়ার মোস্ট প্রবাবলি না? রাইট ভাই, রাইট। ওকে ওকে ওকে। তো আপনি যে কোয়েশ্চেনটা করছেন, ভাইয়া তো আপনাকে একটা উত্তর দিয়েছেই। আরো একটা উত্তর যেটা আমি রিসেন্টলি অনেকের মধ্যে দেখতেছি আর কি, মানে খুব বেশি প্রবণতা দেখতেছি। ধরেন রিসেন্টলি না, এটা হচ্ছে গত বছরের মানে আপনার 2023 সালের লাস্টের দিকে আইসিবি থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছিল, এটা কি দেখছেন? না না, খেয়াল করিনি। আচ্ছা, ওকে ওকে। সেখানে বলা হয়েছে যে আপনি যদি একসাথে মানে ফার্স্ট অ্যাটেম্পটে সার্টিফিকেট লেভেলের 7টা দিয়ে 7টা পাস করেন তাহলে আপনি একটা ব্রোঞ্জ মেডেল পাবেন, যেটা কিন্তু সাব্বির ভাইয়াদের সময় ছিল না, তাহলে ভাইয়াও এটার একটা হোল্ডার হতো। এর পরবর্তীতে হচ্ছে আপনার মানে ভাইয়া একসাথে 7টা দিয়ে 7টা পাস করছে সার্টিফিকেট লেভেল, হ্যাঁ। তো দেন হচ্ছে প্রফেশনাল লেভেলে যদি 7টা দিয়ে 7টা পাস করে, ও আচ্ছা আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি 7টা দিয়ে 7টা পাস করলে প্রথমত আপনাকে একটা ব্রোঞ্জ মেডেল দিবে, আর পাশাপাশি আপনাকে প্রফেশনাল লেভেলে যতগুলা সাবজেক্ট আপনি প্রথমবার পরীক্ষা দিবেন সবগুলো আপনি ফ্রি অফ কস্ট দিতে পারবেন। লাইক কোনো ফর্ম ফিল আপের ফি লাগবে না, যেটা 23,000 সামথিং টাকার মতো হয়। ওকে। আর সেকেন্ডলি হচ্ছে আপনাকে তো সংবর্ধনা দেয়াই হচ্ছে, সেটা আলাদা জিনিস। আপনি কিন্তু একটা লেভেল যদি একসাথে পুরো কোয়ালিফাই করেন তাহলেই সংবর্ধনা পাবেন। যদি আপনি এসিএ হইলে তখন তো অফকোর্স আপনি পাবেনই, সেটা ভিন্ন বিষয়। বাট এটার জন্য আলাদা একটা বিষয় আছে, এটা আবার ওই যে প্রত্যেকটা লেভেলে আছে, যেটা কিনা অন্যান্য স্টুডেন্টরা পাবে না, শুধু আপনিই পাবেন যদি একসাথে 7টা দিয়ে 7টা পাস করেন। তো সেকেন্ড লেভেলে আবার এই বিষয়টা আছে যে আপনি যদি একসাথে 7টা দিয়ে 7টা পাস করেন তাহলে আপনাকে সিলভার মেডেল দিবে, এবং পাশাপাশি অ্যাডভান্স লেভেলের আপনার যতগুলো পরীক্ষা আপনি প্রথমবার দিবেন সবগুলো আপনি ফ্রি অফ কস্ট দিতে পারবেন। এটা হচ্ছে প্রফেশনাল লেভেলের ক্ষেত্রে। এবার হচ্ছে অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে কি আছে, সেখানে হচ্ছে আপনার যদি আপনি একসাথে 3টা লেভেল দিয়ে মানে সরি 3টা সাবজেক্ট দিয়ে আপনি পাস করেন তাহলে সেক্ষেত্রে এটা ফার্স্ট অ্যাটেম্পটে হতে হবে আর কি, ঠিক আছে। যদি আপনি করেন মানে প্রথমবার অ্যাটেম্প করে যদি আপনি 3টা দিয়ে 3টা পাস করেন তাহলে আপনি একটা গোল্ড মেডেল পাইতে পারেন। এখন মানে যে বিষয়টা এখন বেশি প্রবণতা দেখা যাচ্ছে মানে অনেকের মাঝে দেখতেছি আমি, সেটা হচ্ছে অনেকে 2টা মানে একটা সেশন গ্যাপ দিতেছে ইচ্ছা করে, কারণ এই মানে সুযোগটা কিন্তু আপনি জীবনে মাত্র একবারই পাবেন একটা লেভেলে, তাই না? মানে আপনি সার্টিফিকেট লেভেল আর পিএল কিন্তু আর পান না, এটা হারায় গেছে। এখন আপনি যদি একবারও দিছেন কিনা আমি জানি না, যেহেতু বলছেন দেন নাই, তার মানে আপনার কিন্তু আর মানে জীবনে মাত্র একবারই পাবেন। যদি আপনি হয়ে যায় ধরেন একটা সেশন পরীক্ষা নিয়ে গ্যাপ দিয়ে যদি আপনি পরবর্তী সেশনে 3টে একসাথে পরীক্ষায় বসেন
আর যদি সেটা হয়ে যায় তাহলে আপনি কিন্তু গোল্ড মেডেল হোল্ডার। প্লাস আমাদের একাডেমি থেকে আরো একটা বিষয় আমরা দিচ্ছি, সেটা হচ্ছে কেউ যদি 7টা দিয়ে 7টা পাস করে, আইসিবি তে হচ্ছে পরের লেভেলে আপনাকে ফ্রিতে পরীক্ষা দিতে হচ্ছে। আর আমরা হচ্ছি যে লেভেলে আপনি পাস করতেছেন ওই লেভেলের পুরো পরীক্ষার ফি আমরা আপনাকে ব্যাক দিচ্ছি। আমরা দিচ্ছি এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য। মানে ওকে এটা কিন্তু ওকে আমাদের ওকে জি ওকে, জি জি থ্যাংক ইউ নোবেল ভাই, অনেক কথাবার্তা, বাট আমার এবং আমার পার্টিসিপেন্টসদের হচ্ছে অবশ্যই আমাদের হচ্ছে মোরাল সবসময় হাই রাখতে হবে, মোরাল সবসময় হাই রাখতে হবে আমাদের, যে আমরা বেস্টটা করব। ওকে, জি জি আমাদের হাই রাখতে হবে, বাট আমাদের হচ্ছে মিনিমাম এক্সপেকটেশনও পাস করতে হবে, রাইট? এভরিওয়ান জি জি এগ্রিজ উইথ মি, রাইট? তো আমাদের হচ্ছে মোটিভেশন কাজ করবে সবসময় টু পাস, এন্ড এটার জন্য হোয়াট এভার আর রিকোয়ার্ড আমি লিস্ট করে আপনাদেরকে দিয়ে দিলাম। এখন থ্রু আউট দিস জার্নি আপনারা যারা আমার সাথে থাকবেন, উইল বি গেটিং দ্য ইনপুটস, যে আমার কাজ এখানে হচ্ছে আপনাদেরকে আপনার মানে সার্টিফিকেট লেভেলে যদি কেউ শুয়ে দেওয়াল পার হতে চায়, আর প্রফেশনাল লেভেলে কেউ যদি বসে দেওয়াল পার হতে চায়, অ্যাডভান্স লেভেলে কিন্তু আপনারা সবাই দেওয়ালে অলরেডি হাত তুলে ঝুলে আছেন, আমি জাস্ট একটু করে ঠেলে দিব। ওকে, এই অ্যাসিস্ট্যান্সটা আমাকে যদি আপনারা সুযোগ দেন আমি অবশ্যই ট্রাই করবো, এন্ড থ্রু আউট দিস কোর্স আমি এটাই ফোকাস থাকবে যে হাউ টু পাস এটাই দোজ দিই। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কারো কোনো কোয়েশ্চেন্স না থাকলে আমি এখানে র্যাপ আপ করি। থ্যাংক ইউ নোবেল ভাই, থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে থাকার জন্য। এবং আপনারা সবাইকে বলতেছি যে ভাইয়ার ক্লাস পাবেন। জি কিছু বলবেন কেউ? হ্যালো, ওকে, আমরা সবাই কি ভাইয়াকে থ্যাঙ্কস জানাতে পারি? হ্যালো থ্যাংক ইউ ভাইয়া, জি, থ্যাংক ইউ ভেরি হ্যালো, মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। জি আসসালামু আলাইকুম। ওকে, আর হচ্ছে এবার আপনাদের মধ্যে যাদের যদি অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে সেক্ষেত্রে কোশ্চেন করতে পারেন। আর যেটা হ্যাঁ আমি ওই যে বলতে চেয়েছিলাম সেটা ইনকমপ্লিট ছিল, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ফাউন্ডেশন হচ্ছে আছে। ওই ফাউন্ডেশনের থেকে আমরা হচ্ছি যেটা আমাদের বলতে পারেন যে উৎসাহিতমূলক কর্মকাণ্ড হিসেবে আমরা শুধুমাত্র যে আমাদের একাডেমিতে যারা পড়তেছে তাদেরকে না, পুরো বাংলাদেশের যারাই এটা করবে, সিএল এ যদি প্রথমবারে 7টা দিয়ে 7টা পাস করে আমরা তাদেরকে প্রথমবারে পরীক্ষার ফি পুরোটা ব্যাক দিব। আবার একইভাবে পিএল এ যদি করে আমরা পুরো পরীক্ষার ফি ব্যাক দিব। অ্যাডভান্সে যদি করে আমরা পুরো পরীক্ষার ফি তাদেরকে ব্যাক দিব। আর আইসিবি থেকে যা যা বললাম এগুলো তো আইসিবি দিবেই, এটা হচ্ছে বিষয়। সো আমি বলবো যে যদি কেউ এমন হন যে এখনো পর্যন্ত একবারও পরীক্ষা দেন নাই, যদি এমন হয়ে থাকেন এবং আপনারা যদি অ্যাডভান্সেই আছেন অর্থাৎ আপনাদের পিএল এ কোনো সাবজেক্ট বাকি নাই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে মানে এটা আমার বলা আর কি, বাকিটা আপনাদের নিজ নিজ ইচ্ছা। একটা সেশন গ্যাপ দিয়ে মানে 3টা সাবজেক্টকে ভালো করে প্রিপারেশন নিয়ে দেন পরীক্ষায় বসেন। যদি যেহেতু আপনারা ভালো মেন্টরদেরকে মানে একদম যাদেরকে আপনারা পাচ্ছেন, সাব্বির ভাই কিন্তু মাত্র 4বার পরীক্ষা দিয়ে 17 সাবজেক্ট পাস করছে, 4বার, মানে উইদিন আপনার উইথ নো এক্সামশন, মানে অর্থাৎ ওনার কোনো এক্সামশন ছিল না, 17 সাবজেক্ট মানে তো কোনো এক্সামশন ছিল না। আর হচ্ছে আপনার তখন নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে আইসিবির ওই বিষয়টা ছিল না, যে যখন সাব্বির ভাই ছিলেন আর কি, তো সেই মানে এক্সামশনের বিষয়টা ছিল না। আর হচ্ছে আপনার উইদিন 2 ইয়ার্সে কমপ্লিট করছে, আর সেটা হচ্ছে আপনাদের মাত্র 4বার পরীক্ষা দিয়ে। সো এক্ষেত্রে আর যেটা বললাম যে এখানে শেফাজ ভাই ছিলেন, উনি হচ্ছেন সাব্বির ভাইয়ের মেন্টর বলতে পারেন। সাব্বির ভাই যে সকল পরামর্শগুলা মাঝে মাঝে নিত এটা শেফাজ ভাইয়ের সাথে ডিসকাস করে নিত। আবার সাব্বির ভাইয়ের আবার হচ্ছে মাঝে মাঝে পরামর্শ নিতে হচ্ছে নাহিদ ভাই। তো এই ক্ষেত্রে হচ্ছে এখানে মানে একদম আপনি বলতে পারেন যে যেটা আমরা মোস্ট প্রবাবলি সক্রেটিসের ক্ষেত্রে একটা বিষয় ছিল না, গুরু শিষ্য এরপর একজনের পর একজন, আমি ক্রমান্বয়টা ভুলে গেছি অ্যাকচুয়ালি, আমার মনে পড়তেছে না। তো বিষয়টা হচ্ছে এমন যে এখানে আপনারা ওনাদেরকেই পাচ্ছেন যারা কিনা একজন একজনকে টেনে উপরে তুলছে। সো এক্ষেত্রে হচ্ছে আশা রাখি যে এখানে প্রত্যেকের মধ্যে এই জিনিসটা আছে যারা কিনা আপনাকেও টেনে তুলতে পারবে, এবং যদি আপনি সাথে থাকেন আশা করি সৃষ্টিকর্তা ভালো কিছু হবে। আমি জাস্ট শেষ করার আগে একটা বিষয় জানতে চাচ্ছি, আপনাদের আর কি কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? আর কোনো কোশ্চেন? হ্যাঁ আছে, নোবেল ভাই আমাকে কাইন্ডলি একটু বলেন এখানে আসলে সিস্টেমটা কি, আমরা যে কোর্স ইন করব আমাদের পেমেন্টের সিস্টেম কি, আচ্ছা আচ্ছা, সপ্তাহে কিরকম ক্লাস হবে? ওকে ওকে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর এটা বলার আগে একটু শাফিন তুর্য ভাই আপনি হ্যান্ড রেজ করে আছেন, কিছু বলবেন ভাইয়া? জি দাদা, ওই যে যেটা বললেন মানে একবারে পরীক্ষা দিলে একটা কি জানি একটা পাওয়া যায়, ওইটা একটু আবার একটু কাইন্ডলি বলবেন,
মানে মনে আচ্ছা করেন ওকে। সার্টিফিকেট না না লেভেল। ইটস ওকে, অবশ্যই আমি তো এটা ভাই আপনাকে একটা কথা বলি। প্রথমত হচ্ছে আমি বেসিক্যালি আপনি বলতে পারেন যে আইসিবির অনেকগুলো ইনফরমেশন যেটা কিনা আইসিবি থেকে বের হওয়ার আগে আমরা চেষ্টা করি, মানে এই জিনিসগুলো আমরা সবসময় আপডেট থাকার চেষ্টা করি যাতে করে আমরা জানাইতে পারি সবাইকে এই বিষয়টা। একদম সেটা বিগত 1.5 বছর ধরে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই সকল জিনিসগুলো হয়তো বা কোনো একটা সময় আইসিবি সার্কুলার দিছিল, যেটা ওই যে 2023-এর মোস্ট প্রবাবলি অক্টোবর বা নভেম্বরের দিকে দিছিল এই সার্কুলারটা। কিন্তু এর পরবর্তীতে এটার মানে ওইভাবে করে সবার মধ্যে সার্কুলেট করা হয় নাই, হ্যাঁ, বা ডিস্ট্রিবিউট করা হয় না এইভাবে করে। বাট আমরাই এটাকে সবসময় আমাদের একাডেমি থেকে কিন্তু 7টা দিয়ে 7টা পাস করছে সিএলএ আমাদের একাডেমি থেকে প্রথম। এখন অনেকেই করতেছে, কিন্তু এই জিনিসটা প্রথম আমাদের একাডেমি থেকেই চালু হয়েছে। আমাদের সার্টিফিকেট লেভেলের প্রথম ব্যাচেই এই রেজাল্টটা হয়েছিল। এর পরবর্তীতে আমরা বুস্ট করতে করতে আজকে 1 বছর 5 মাসের মাথায় আমরা আজকে এখানে এসেছি আর কি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি। যারা কিনা বাংলাদেশের 136টারও বেশি ফার্মা স্টুডেন্টদেরকে সেবা দিয়েছি, এবং ইন ফিউচারে আমরা এসিএমএ পুরো সকল সাবজেক্ট এবং হচ্ছে এসিসিএ সকল সাবজেক্টের আমরা সার্ভিস প্রোভাইড করব, মানে অর্থাৎ পুরো প্রফেশনাল সেক্টরকে আমরা সার্ভিস দিতে যাচ্ছি আর কি ইন ফিউচার, কিছুদিনের মধ্যে। এটা আমাদের এই বছরেই হবে সবকিছু, এবং 2-3 মাসের মধ্যেই। তো সেক্ষেত্রে হচ্ছে যে ইনফরমেশনটা দেওয়ার, সেটা হচ্ছে সার্টিফিকেট লেভেল থেকে সার্টিফিকেট লেভেলে একসাথে প্রথমবার, এটা অবশ্যই প্রথমবার হতে হবে। আপনি ধরেন প্রথমবার পরীক্ষা দিলেন, পাশ করলেন না, দ্বিতীয়বার দিয়ে একসাথে সবগুলা দিয়ে সবগুলা পাশ করছেন, তাতে কোনো লাভ নাই। প্রথম যেবার পরীক্ষা দিবেন সেবার যদি আপনি সিএলএ সবগুলো একসাথে দিয়ে পাশ করেন, তাহলে আপনি পাবেন হচ্ছে ব্রোঞ্জ মেডেল প্লাস প্রফেশনাল লেভেলের পরীক্ষার ফি প্রথমবার উন্মুক্ত, মানে কোনো টাকা লাগবে না পরীক্ষা দিতে। প্রফেশনাল লেভেলে যত সাবজেক্ট দিবেন, আপনি চাইলে 7 সাবজেক্ট দিয়ে পরীক্ষা বসতে পারেন, প্রিপারেশন নেন বা না নেন, মানে এটা জাস্ট কথার কথা বললাম আর কি। প্রথমবার সব ফ্রি। এবার আবার যদি পিএলএ যদি আপনি একসাথে সবগুলো দিয়ে সবগুলো পাশ করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার এএলএ প্রথমবার পরীক্ষা দিতে সবগুলো সাবজেক্টের পরীক্ষার ফি দেওয়া লাগবে না, এবং আপনাকে একটা সিলভার মেডেল দিবে। আর যদি ওই আপনি ভাই বলেন। ওই প্রফেশনাল লেভেলেও কি প্রথমবার? হ্যাঁ প্রথমবার, সবগুলাতেই প্রথমবার, ঠিক আছে। জি। তো তার মানে হচ্ছে আপনি ক্লাস করার পরই আপনি প্রয়োজনে পরীক্ষা দিয়েন না, একবার আপনি পরীক্ষা দিলেন না, আপনার ফার্স্ট অ্যাটেম্পটে সবগুলা নিয়ে একবার পরীক্ষা দিতে পারবেন। এবার যদি হইলে তো হলো, আর না হলে পরে তো আসেই, কিন্তু এই অপরচুনিটিটা একবারই থাকবে। তা আপনি যদি প্রথমবার সিএল কোয়ালিফাই করে পিএল এ 7টা ওইবারই, মানে ঠিক যেবার করছেন তার পরের বার যে পরীক্ষা ওইখানে বসতে যান, আপনার 7টা আসবে না, একদম বাস্তবতা আসবে না। আমাদের সাব্বির ভাই কিন্তু 4বারে করছিল, তো ওনার পিএল এর প্রথমবার 5টা আসছিল, এর পরের বার উনি 2টা প্লাস আপনার এল এর একটা ক্লিয়ার করছে, এরপর আবার উনি মানে পুরোটা ক্লিয়ার করে ফেলছে, এভাবে করে ছিল আর কি, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনার যদি এখানে যেহেতু অ্যাডভান্সে কিন্তু 7টা না 3টা সাবজেক্ট, তো 3টা সাবজেক্ট যেহেতু যেহেতু আমরা আপনি দেখেন এই 2 মাস মানে আমাদের পরীক্ষা হচ্ছে আপনার 27 তারিখ এপ্রিলের। তো এর মধ্যে মেন্টররা কিন্তু আপনাকে পুরো পরীক্ষার জন্য কোর্সটাকে সাজাচ্ছে। তো ওনারা তো 3জন মেন্টর আলাদা আলাদা করে নিচ্ছে, বাট আপনি তো একজন স্টুডেন্ট 3টাকে মাথায় নিবেন। সো এক্ষেত্রে এটা আপনার জন্য একটু মানে প্যারা হয়ে যেতে পারে। সো এক্ষেত্রে প্রথমবার পরীক্ষা দিলে আপনি ফল করতে পারেন। তো আমি চাই অন্তত আপনি যাতে গোল্ড মেডেল পান, আর আমরা যাতে বলতে পারি যে আপনি নোবেল প্রফেশনাল একাডেমির স্টুডেন্ট, আপনি এখান থেকে গোল্ড মেডেল পাইছেন, আমরা আপনাকে নিয়ে একটা সংবর্ধনা দিব, এই করব সেই করব অনেক কিছু। মানে এটা জাস্ট প্রথমত আপনি প্রথমবার 7টা দিয়ে 7টা মানে 3টা দিয়ে 3টা পাস করলে, আমরা যেটা অ্যাডভান্সের কথা বলতেছি, 3টা দিয়ে 3টা পাস করলে আইসিবি থেকে তো আপনি গোল্ড মেডেল পাচ্ছেন, এটা কিন্তু সবাই পাচ্ছে না, শুধু আপনি পাচ্ছেন। এক সেকেন্ডলি হচ্ছে যে আপনাকে তো ওরা আলাদা করে এখানে যত এসিএ ওই সময় থাকবে, সবচেয়ে বেশি প্রায়োরিটি কিন্তু আপনি পাচ্ছেন, আপনার দিকে সবার চোখ যাচ্ছে কিন্তু, কারণ আপনি গোল্ড মেডেলিস্ট। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনি আমাদের থেকে পুরো পরীক্ষার ফি ব্যাক পাচ্ছেন। আইসিবি কিন্তু আপনাকে শুধু অ্যাডভান্সে গোল্ড মেডেল দিচ্ছে, আর আমরা আপনাকে পুরো পরীক্ষার ফি ব্যাক দিচ্ছি। তো আপনি আমাদের এখানে যদি কোর্সও করেন, আপনার 3 বিষয়ের কোর্স ফি হচ্ছে কত, 3 × 36,000 টাকা। আর আপনার পরীক্ষার ফি কত? হ্যালো, 23,000। 23,000 না? ওকে, তো যদি 23,000 হয়, তার মানে আপনি মানে পুরো 23,000 টাকা আমাদের থেকে ব্যাক পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বিষয়। এটা আপনি না, এটা শুধু যে কোনো স্টুডেন্ট যে কিনা গোল্ড মেডেলিস্ট তাকে আমরা এটা দিব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট, মানে আমরা এটা আমাদের নোবেল ফাউন্ডেশন আমরা জানুয়ারি 1 তারিখ 2025 সালে আমরা ওপেন করছি। তো সেটা অনুসারে আমরা হচ্ছে এটা ঘোষণা দিয়েছি আর কি, যে আমরা এটা করব। তো এই হচ্ছে আর কি বিষয়। তো আমি বলবো যেহেতু এখানে মাত্র 3টা সাবজেক্ট, আপনি 2টা সেশন
যদি আপনি প্রিপারেশন নেন, মানে অর্থাৎ প্রথম সেশন ধরেন এই সেশনে আপনি প্রিপারেশন নিছেন, এটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলা যারা এখনো অ্যাডভান্সে পরীক্ষা দেন নাই। ঠিক আছে, যারা একবার দিয়ে ফেলছেন বা হয় নাই বা কিছু একটা বা কয়েকটা, বা তাদের তো হচ্ছে যেটা আপনাদের ভালো মনে করেন আপনাদের ডিসিশন, যেটা ভাইয়া বলছে আর কি, বা হচ্ছে একবার দিয়ে ফেলছেন এখন তিনোটার একটাও পাস করেন নাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখন মানে কোন, তাহলে এই ক্ষেত্রে ওই ভাইয়া যে দুইটা বলছে এই দুইটা দিয়ে দেখতে পারেন, কারণ একবার অলরেডি আপনার দেয়া হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আবার একবার যদি আপনি একটাও দেন, তার মানে আপনার একবার দেয়া হয়ে গেছে, মানে ফার্স্ট অ্যাটেম্পট আপনার শেষ, এরপর আর আপনার এটা কোনো কার্যকারিতা নাই। সো কেউ যদি ফার্স্ট অ্যাটেম্প দেন, এবার প্রথমবারের মতো এই এলে বসবেন, তাহলে আমি বলবো যে 3 বিষয়ে প্রিপারেশন এখান থেকে নিতে পারেন, কিন্তু এপ্রিলের 27 তারিখের পরীক্ষায় বসিয়েন না। বসবেন এর পরের সেশনে যেটা আছে এটা একদম সবগুলারে নিয়ে একত্রে বসবেন। আশা করি একটা ভালো একটা ফিডব্যাক আসবে আপনার, এটা আমার বিশ্বাস। কারণ আপনি একদম এটা শুধুমাত্র ডেলয়েটের বলবো না যে আপনার বেস্ট মেন্টর পাচ্ছেন, আপনি পুরো বাংলাদেশের বেস্ট মেন্টর পাচ্ছেন, যেটা আপনি ক্লাস দেখলেই বুঝতে পারবেন, জাস্ট এক কথায় বললাম। ঠিক আছে, আর এটা আমাদের প্রথমবারের সেশন বলেই আমাদের এখানে তিনোটা সাবজেক্টের কোর্স ফি সেম। আপনি যদি আমি বলি যে নর্মালি আইসিএবির ক্লাসের যে এনরোল ফি সেটা কত, 25,000 না মোস্ট প্রবাবলি কেস স্টাডির? হুম। হ্যাঁ, আর এই জায়গায় আমাদের হচ্ছে কত, আচ্ছা এবার ফি এর কথায় আসি, যেটা হচ্ছে সিরাজুল মুনিয়া ভাইয়া জিজ্ঞেস করছেন ফি এর বিষয়টা। ফি হচ্ছে আমাদের এখানে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা সাবজেক্টের ফি হচ্ছে 15,000 টাকা, দুইটা ইনস্টলমেন্টে দেওয়া যাবে। আর কেউ যদি একসাথে দেয় তাহলে হচ্ছে 12,000 টাকা। তার মানে আপনি যদি ভেঙে ভেঙে দেন, ধরেন কথার কথা আপনি ভেঙে ভেঙে দিচ্ছেন, আপনার 3 বিষয়ের জন্য এমনিতে রেগুলার আসার কথা 3-15-45,000 টাকা। সো আপনাকে কিন্তু ভেঙে ভেঙে দিলে আপনার হচ্ছে মোটামুটি 45,000 পড়তেছে। সো আপনি ভেঙে দেওয়ার সুযোগ পাচ্ছেন আর কি। ঠিক আছে, এই বলতে 2 মাসে আর কি ভাই? 2 মাসে ভেঙে ভেঙে বলতে হচ্ছে মানে 1 মাসে এখন একবার দিলেন, আবার 1 মাস পরে আবার দিলেন। ঠিক আছে, মানে এখন একটা পেমেন্ট দিবেন আর 1 মাস পরে আবার দিবেন। আমরা তো 2 মাসের কোর্স না, তো এই ক্ষেত্রে Right. হচ্ছে আপনি মানে এই 1 মাস শেষ হলে তখন আরেক মাসে পেমেন্ট দিবেন। এই ক্ষেত্রে আপনার আরো ফ্লেক্সিবিলিটি আছে, আপনি কিন্তু আপনার যদি ভালো না লাগে আপনি চলে যেতে পারেন, এটাও আছে। কারণ আমরা জানি যে আমাদের এখানে যারা আছেন আপনার ক্লাস শিওর ভালো লাগবে, কারণ আমরা আদারওয়াইজ এত দূর অব্দি আসতে পারতাম না। বা অ্যাডভান্স লেভেল স্টার্ট করা বা পুরো 17 সাবজেক্টের কোচিং স্টার্ট করা কিন্তু অনেক, মানে এটা যাই হোক আপনারা বুঝতে পারবেন বা বুঝতে পারতেছেন আশা করি। তো এই ক্ষেত্রে আমাদের ওই লেভেলের রেসপন্স আসার কারণে আমরা এটা শুরু করতে পারতেছি, বা আমরা রিস্কটা নিছি, ভাইয়াদেরকে বলছি, ইমপ্রেস করছি, ভাইয়ারাও আসছে, সময় দিছে, এই হচ্ছে বিষয়। তো এক্ষেত্রে হচ্ছে আপনার তাহলে দুইটা ইনস্টলমেন্টে দিলে যদি 3টা সাবজেক্টই পড়েন তাহলে হচ্ছে 22,500 করে 2বার দেয়া লাগতেছে। আর আপনি এবার সিঙ্গেল পড়েন বা যেভাবেই করেন, মানে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা আর কি। ঠিক আছে, আর আপনি আর যদি যদি একটা তিনটা পরে তাহলে একসাথে পে করে দেন তাহলে 36,000 টাকা। তার মানে আর আপনার প্রায় 3-9,000 টাকা সেভিংস হয়ে গেছে, এই আর কি। ভাই ঠিক আছে, যদি আমি একটা পড়ি অনলি, একটা করলে যদি ওই যে ভেঙে ভেঙে দেন তাহলে হচ্ছে 15,000, একসাথে দিলে 12,000। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। মানে এবার আমাকে প্রত্যেকটার কোর্স ফি সমান, এখানে ফাইন, আমরা ওকে, সকল কোর্স ফি সমান রাখছি। এটারও একটা কারণ হচ্ছে কি, ধরেন যে কেস আটকে আছে তার কাছে কেস কঠিন, যে রাইট। কর্পোরেট রিপোর্টিং এ আটকে আছে তার কাছে কর্পোরেট রিপোর্টিং কঠিন, আবার যে হচ্ছে আপনার এসবিএম এ আটকে আছে তার কাছে এসবিএম কঠিন। তো আমরা কোনোটাকেই কম বা বেশি মনে করতেছি না, এবং আমাদের এই কারণে সিএলএ পিএলএ এলএ সবগুলা কোর্স ফি সিমিলার থাকে, সেটা 50 মার্কের সাবজেক্ট হোক আর 100 মার্কের সাবজেক্ট হোক। ঠিক আছে, এখানেও সেম তাই। ভাই আমাকে আরেকটু বলেন যে আমরা তো এটা কি ফুললি তো অনলাইন বেসড? হ্যাঁ হ্যাঁ, পুরোটা অনলাইন বেসড। আচ্ছা, যেহেতু আমি কুমিল্লায় থাকি এই জন্য এটা একটু শিওর হয়ে নিলাম, এক। আর না না, দ্বিতীয়ত, আমাদের পুরোটাই অনলাইন বেসড, আমরা অফলাইন কোনো ক্লাসই করাই না, কোনো ক্লাস নাই আমাদের, এই হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে যে এই যে তিনটা সাবজেক্টে আপনি 2 মাসে কিরকম ক্লাস অ্যালটমেন্ট আছে? ওকে, বলতেছি আমি। কেস স্টাডির জন্য হচ্ছে আপনাদের সময় হচ্ছে আপনার এটা সপ্তাহে হচ্ছে 2টা ক্লাস হবে, 2টা ক্লাস একই দিনে হবে। কেস স্টাডি মানে 2টা একদিনে? ক্লাস বলতে একটা ক্লাসের ডিউরেশন আমরা ধরতেছি 1.5 ঘন্টা করে একটা ক্লাস। ঠিক আছে, তো 2টা ক্লাস কারণ কেস হচ্ছে কি, আপনাকে তো একটা কেস নিয়ে বসবে তাই না, হুম ওই হুম হুম হুম। কেসটা যদি ইনকমপ্লিট রেখে আপনাকে বলে যে আরেকদিন ক্লাস হবে, তাহলে তো এটা হলো না, হলো না না, না। হ্যাঁ। তো এই ক্ষেত্রে হচ্ছে ওইখানে বিষয়টা হচ্ছে 2টা ক্লাস একসাথে হবে, মানে পুরো একটা কেস ধরবে, এই পুরো কেসটাকে কমপ্লিট করবে। এবং ঠিক আচ্ছা আছে, আচ্ছা, হ্যাঁ। এটা সেটা হচ্ছে কেস স্টাডির জন্য। এই কেস ওকে, স্টাডি টাইম কখন হবে? এটা কোন ডেতে হবে? ডেটা কোনটা এটা? আচ্ছা আমি বলতেছি, শুক্রবারে সকাল 9টা থেকে 3 ঘন্টা ক্লাস হবে, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, এরকম আর কি। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, নামাজের ঠিক আগে শেষ হয়ে যাবে, জি 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 শার্প জি 9টায় স্টার্ট হবে, সকাল 9টায়। জি ঠিক আছে, জি জি।
জি এটা হচ্ছে আপনাদের শুক্রবারে। কিংবা এখানে একটা বিষয় আছে, আমাদের এখানে আমরা প্রথমত আরো একটা কথা বলে রাখি, আমাদের ক্লাসের সিস্টেম হচ্ছে আমরা ক্লাস শুরু করি 0 থেকে। লাইক হুম হুম ধরেন আমাদের এই যে আজকে আমরা বললাম ক্লাস, এখানে বিষয়টা জানানো এই কারণে, এটা আপনাদের জানা দরকার যারা ইন্টারেস্টেড তাদের জন্য। হয়তো আমি আর হুম 5 মিনিট কথা বলবো, 11টার পরে পর্যন্ত থাকবো না, কারণ 11টার দিকে আমার ক্লাস আছে, মানে হুম আমাকে নিতে হবে। তো এই হুম ক্ষেত্রে হুম হচ্ছে যে আপনার আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে এমন যে আপনি ক্লাস দেখবেন, আমরা প্রথমে সবগুলো আমাদের একদম একাডেমি শুরু হয়েছেই আমি জাস্ট একটা গুগল মিটের লিঙ্ক ছেড়ে দিছি, ওই লিঙ্কে 3 জন ক্লাস করতে আসছে। হ্যাঁ, রাইট ওই 3 জনের ক্লাস থেকে আজকে আমরা বাংলাদেশের 136টা ফার্মের স্টুডেন্ট পড়াইছি। এটার মধ্যে 136-এরও বেশি, 136 আরো 2-3 ব্যাচ আগে ছিল। আর এটার মধ্যে হচ্ছে আপনার মানে মোটামুটি সকল ফার্মই আছে ভালো ভালো, প্লাস হচ্ছে আপনার ওয়ান অফ অফার বলে একটা বিষয় আছে যদি জেনে থাকেন, সেখানে বিসিএস ক্যাডার, এফসিএস, এসিএস, এলএলবি, আইটিপি যারা কিনা এখনো আর্টিকেলশিপে ঢুকে নাই তারাও আমাদের স্টুডেন্ট হিসেবে আছেন এবং বিগত ব্যাচগুলোতে ছিলেন। আর হচ্ছে এই হচ্ছে আর কি বিষয় আমাদের, মানে তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা 0 দিয়ে প্রথমে লিঙ্ক ছেড়ে দিই। এবার যদি ভালো লাগে আপনারা পড়বেন, ভালো না লাগলে তো নাই। এটা হচ্ছে বিষয়। তো আমরা প্রত্যেকটা কোর্স এভাবেই শুরু হয়েছে, 0 স্টুডেন্ট দিয়ে স্টার্ট করছি, এবং আজকের এই সেমিনারের আগেও 0 দিয়ে স্টার্ট। এখন এই যে আপনারা শুনতেছেন আছেন, ঠিক আছে, আমাদের টিএল বলেন, এল বলেন, সিএল বলেন, সবগুলো সিস্টেম সেম। আপনার থেকে আগে টাকা নেওয়া হবে না, আগে ক্লাস দেখবেন, যদি ভালো লাগে তারপর জয়েন করবেন, ঠিক আছে। আর যদি আগে জয়েন করেন তো সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের ইচ্ছা শক্তি বা এগুলোর উপর ডিপেন্ড করে। আর কোর্সের টিচার প্যানেলে কারা আছে এগুলো তো সব দেখছেনই, এই হচ্ছে বিষয়। আর এই আর কি। আর এবার হচ্ছে কোথায় ছিলাম, টাইমের কথা। তো টাইম হচ্ছে আপনার কেস স্টাডি হচ্ছে শুক্রবারে হবে, সকাল 9টা থেকে স্টার্ট হবে, 3 ঘন্টা হবে। তাহলে আর আমরা হচ্ছে আপনার 8টা কেস স্টাডি পাবো। হ্যাঁ 8টা কেস স্টাডি পাবেন। এখন কথা হচ্ছে যদি আপনাদের প্রয়োজন মনে হয়, কারণ এখানে হচ্ছে যে আমাদের ক্লাস সংখ্যা বাড়ানো হইতে পারে, ঠিক আছে। ধরেন আমাদের এটা প্রথম ব্যাচ, আমি আবারও বলতেছি ভাই, আমাদের ও একাডেমির এটা প্রথম অ্যাডভান্স লেভেলের ব্যাচ, এর আগে ও অ্যাডভান্স ছিল না। আর আমাদের আচ্ছা একাডেমির 7 নাম্বার ব্যাচ চলতেছে, মানে 7 নাম্বার বলতে 7টা সেশন হয়েছে আর কি, প্রত্যেকটা পরীক্ষা একটা করে সেশন। সার্টিফিকেট লেভেলে 7টা সেশন রানিং চলতেছে, প্রফেশনাল লেভেলে 4টা সেশন রানিং চলতেছে, আর অ্যাডভান্স লেভেলে এটা হচ্ছে আমাদের প্রথম সেশন। তো আমরা জি চাচ্ছি আমাদের এই সেশনে যেন একটা, ধরেন বাংলাদেশের যদি একবারে চার্টার্ড অ্যাকাউন্টের লিস্টে 21 জন থাকে, তার মধ্যে অন্তত 5 থেকে 6 জন যেন আমাদের স্টুডেন্ট থাকে অন্তত, আল্লাহ এটা আমাদের টার্গেট, ঠিক আছে। যাতে করে আমরা বলতে পারি এটার অন্তত, মানে অন্তত পক্ষে ধরেন 33% বা হচ্ছে 25% এরা আমাদের একাডেমি থেকে পড়ছে এবং আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে। এটা যাতে আমরা বলতে পারি, এটার ভাই জন্য হ্যাঁ কেস স্টাডি বলেন ভাই। আপনি অন্য দুইটা সম্পর্কে একটু বলেন। কর্পোরেট রিপোর্টিং এর এটা কি হবে, সেশনটা কিরকম হবে? আচ্ছা, কর্পোরেট রিপোর্টিং সেশন হচ্ছে রাত 9টায় হবে। এটা হবে খুব সম্ভবত সপ্তাহে 3 দিন অথবা 4 দিন। এটা হচ্ছে আচ্ছা নাহিদ ভাইয়া নিবেন, যিনি হচ্ছে এইবার পাস করছেন, ওনার লিস্টে 2 নম্বরে নাম লেখা আছে। ভাইয়া বর্তমানে জার্মানিতে আছে, আজকে ভাইয়া জার্মানি থেকেই এটা কন্ডাক্ট করছে। উনি ডেলয়েট জার্মানির ডেপুটি ম্যানেজার। আর আচ্ছা পাশাপাশি উনি অনেকগুলা গোল্ড মেডেল পাইছে, ওই যে মানে বঙ্গবন্ধু গোল্ড মেডেল, জিয়াউর রহমান গোল্ড মেডেল, তারপরে হচ্ছে ডিনস অ্যাওয়ার্ড, তারপরে আরো কি কি যেন ছিল, আমাদের এখানে প্রোফাইলে লেখা আছে। সো এক্ষেত্রে হচ্ছে যে আপনার মানে উনি হচ্ছেন এখানে আছেন। আর পাশাপাশি হয়তোবা ওইটার তো 2টা পার্ট আছে, একটা হচ্ছে অডিট রিলেটেড পার্ট, একটা হচ্ছে আপনার যেটাকে বলবো যে এফএআর রিলেটেড পার্ট আর কি। এফএআর রিলেটেড পার্ট আর হচ্ছে আপনার অডিট রিলেটেড, এটা হচ্ছে মনে হয় ভাইয়া দেখবে। আর কনসোলিডেশনের পার্টটা মোস্ট প্রবাবলি আরেকজন ভাইয়া আছেন, উনি ফাইনালিস্ট। তবে এটা শিওর না, এটা এখনো ভাইয়ার সাথে ওইভাবে কথা হয় নাই, ভাই আপনাদেরকে কিছু বলছে কিনা আমি জানি না। তো উনি হচ্ছে ফাইনালিস্ট। তো ওনার এক বিষয় বাকি আছে, উনি হয়তোবা আপনার কর্পোরেট রিপোর্টিং এর লাস্টের কিছু অংশ নিতে পারে, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার কনসোলিডেশন পার্টটা হয়তোবা। আর আদারওয়াইজ হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার এটা নিবে, আহ কি জানো নাহিদ ভাইয়া নিবেন। এটা হচ্ছে কি ছিল, কর্পোরেট রিপোর্টিং, ঠিক আছে। ওকে। আর এবার হচ্ছে যে আমাদের হচ্ছে যেটা হচ্ছে ভাইয়া নিছিল এসবিএম এর ক্ষেত্রে হচ্ছে আপাতত সপ্তাহে 2 দিন অথবা 3 দিন ক্লাস হবে। মানে কর্পোরেট রিপোর্টিং এর ক্লাস পাচ্ছেন সবচাইতে বেশি। কোর্স ফি সবার সেম, আমি আবারও বলতেছি, কোর্স ফি সবগুলো সাবজেক্টেরই সেম। ক্লাসের দিক থেকে কর্পোরেট রিপোর্টিং এর ক্লাস একটু বেশি হবে, এসবিএম এর ক্লাস হয়তোবা সংখ্যা আর একটু কম হবে, আর কেস এর ক্লাস সংখ্যা আর একটু কম হবে, ঠিক আছে। তবে কেস এর ক্লাস সংখ্যা আর একটু বেশি হতে পারে, কারণ সবগুলো কেস যদি এটার পরেই হবে না, 9টার পরে হওয়ার সম্ভাবনা রাত আছে। 9টা থেকে হবে, মানে সবগুলো ক্লাস রাত 9টা থেকে হবে এক্সেপ্ট কেস স্টাডি, ওইটা হবে সকাল 9টা, ঠিক আছে। আচ্ছা এটা শুরু হবে কখন থেকে, স্টার্টটা কখন থেকে হবে এই কোর্সটা?
জার্নি আজকে তো শুরু হলো, আজকে তো একটা সেশন দিলেন যে ইনগুরেশন সেশন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ভর্তি হলে ধরেন যে আপনার টোটাল আমরা যারা আছে তার থেকে 2 জনেই ভর্তি হইলো অনলি, সেক্ষেত্রে কি হ্যাঁ কন্টিনিউ হবে? চলবে চলবে। হ্যাঁ আমার কথা হচ্ছে যে ভাইয়া, আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে যেহেতু আমরা এত বড় একটা রিস্ক নিয়ে শুরু করছি, আমি জানি না আমাদের এটা, আমি পিএল এর গ্রুপেও দিছিলাম এই লিঙ্কটা আর কি। তো এখানে একজন দুইজন হয়তো বা পিএল এরও আছে। সো হুম হুম মানে এক্ষেত্রে হচ্ছে যে আপনাদের উদ্দেশ্যে বলবো আমি, হুম হুম যারা এখানে আছেন ভাই, আমরা আমাদের সর্বোচ্চটা দিচ্ছি, আমরা চাচ্ছি বা আমরা দিব, সর্বোচ্চটা দিব। আমরা চাচ্ছি যে আপনাদের ভেতর থেকে যাতে কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আসে, আমরা চাই সবাই আসুক, মানে আমরা চাই এখানে যতজন আছে সবাই আমাদের এখান থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আসুক, এবং প্রত্যেকটা মেন্টরও তাই চাই, যেহেতু এটা আমাদের ফার্স্ট সেশন। সো হুম হুম মানে যেটা বলবো যে ফার্স্ট টাইম আমাদের অ্যাডভান্স লেভেলের ব্যাচ, কারণ এই ব্যাচের উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করতেছে, তাই না? এটা আপনারা বুঝতেই পারতেছেন। তো রাইট। এক্ষেত্রে আমরা এখানে এক বিন্দু ছাড় দিব না, কোনো জায়গায় কোনো গ্যাপ থাকবে না, কোনো কম্প্রোমাইজ থাকবে না কোয়ালিটির ক্ষেত্রে। এটা আপনাদেরকে অ্যাসিউরিটি দিতে পারি। এবং স্টুডেন্ট যাই থাকুক না কেন, আমরা আশা করি কন্টিনিউ করব। তবে তাও ভাইয়াদের একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট মনে মনে তো আছে। সো এক্ষেত্রে এটা আমারও আছে, তবে সেটা মানে এত অনেক বেশি না, ঠিক আছে? তো আমি আশা রাখবো যে আপনারা যারা যারা অলরেডি অ্যাডভান্স লেভেলে আছেন, নিশ্চয়ই আপনাদের সাথে অনেকেই আছে যারা অ্যাডভান্স লেভেলে, তাদের সাথে লাইব্রেরি করেন বা এই ধরনের কাজগুলা করেন, তাই না? গ্রুপ স্টাডি নিশ্চয়ই হুম আছে, তাই না? বা হুম হুম আপনি পিএল এ থাকাকালীন অবস্থায় যেহেতু আপনি অ্যাডভান্স পর্যন্ত আসছেন, কারো না কারোর সাথে তো আপনার কানেক্টিভিটি আছে, যে কিনা হুম অ্যাডভান্সে আছে। আমাদের হুম এখানেই যেমন ক্লাসে কিছুক্ষণ আগে ইকবাল ভাইয়াকে দেখছিলেন, উনি হুম হুম কিন্তু আপনার অ্যাডভান্সে আগে একবার পরীক্ষা, দুইবার না একবার মনে হয় পরীক্ষা দিছিল, তখন আমাদের তো কোর্স শুরু হয় নাই, উনি আমাদের এখানে পড়তে চাইছে, কিন্তু উনি উনি আমাদের এখানে পিএল পড়ছিল আর কি, বিজনেস স্ট্র্যাটেজি। হ্যাঁ, তো তার রাইট। মাধ্যমে উনি সাব্বির ভাইয়ের ক্লাস দেখছে, দেখে উনি তখন থেকে নক করতেছে, ভাইয়া আপনারা কবে অ্যাডভান্স শুরু করবেন, আপনারা কবে অ্যাডভান্স শুরু করবেন। তো আপনারা যখন ক্লাস করবেন ওনাকেও দেখবেন, তো উনি আমাদের একাডেমির স্টুডেন্ট। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের উদ্দেশ্য, তাই বলবো যে আপনারাও যেমন যখন লাইব্রেরি করছেন বা গ্রুপ ওয়ার্ক করছেন কিংবা হচ্ছে গ্রুপ স্টাডি করছেন, তাদেরকে অবশ্যই অবশ্যই লিঙ্কটা শেয়ার করবেন। এখানে লিঙ্ক শেয়ার করলে আপনাদেরও কোনো টাকা যাচ্ছে না, ওনারা ফ্রি ক্লাস পাচ্ছে। আপনি যদি একটা ক্লাসের পুরা ক্লাসকে যদি আপনি ভাগ করেন, তাহলে একটা ক্লাস কিন্তু অনেক দামি ক্লাস, যেটা উনি ফ্রিতে পাচ্ছে। আর আমরা এটা রাইট। দিচ্ছি জাস্ট ফর উনি দেখুক তারপরে আসুক, কোনো সমস্যা নেই। তো আমরা দুই রাইট। তিনটা ক্লাস মোটামুটি ফ্রি দিব। তো এটা হুম দেখে হুম দেন হুম হচ্ছে আপনি জয়েন করতে পারবেন, তাতেও সমস্যা নেই। তবে আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আমি আজকে গ্রুপের হুম হুম লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই গ্রুপটা সকলের মাঝে মানে শেয়ার করে দিন, যারা যারা কিনা এখানে হুম হুম। পড়তে চাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। বা হুম যাদের অ্যাডভান্স লেভেলে আছে, তাদের পড়ুক বা না পড়ুক, তারা ফ্রি ক্লাস করার সুযোগ পাবে, এবং 3জন মেন্টরের কাছ থেকেই অন্তত 2টা করে ফ্রি ক্লাস করার সুযোগ পাবে। রাইট। ভাই, এখন ওই বলেন প্রশ্নটা আপনার রয়ে গেল আর কি, ধরেন যে কোনটা? আলটিমেটলি আপনার এই ইয়েতে 2জন বা 3জনেই হলো, সেক্ষেত্রে যারা টাকা দিয়ে মানে কন্টিনিউ করতে চাচ্ছে বাট আপনারা পারতেছেন না, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এই বিষয়টা পুরোপুরি আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে এটা ধরেন সাবজেক্ট ওয়াইজ এক একজনের বুঝছেনই তো। ধরেন আমি আমার কথা বলি, আমি পিএল এর ক্লাস নিলেও বলছি মিনিমাম 10 জন হলে ক্লাস স্টার্ট করবো, আদারওয়াইজ করবো না, এটা আমি বলছিলাম। তো সিএল এর ক্ষেত্রে তো আমাদের 15-20 জনের নিচে স্টুডেন্টই হয় না, আর আমাদের সিএল এ 100 যায়, 97, 93 এভাবে করে সিএল এ স্টুডেন্ট পড়ে। তো এখন এইখানে ভাইয়াদেরকে আমি বলছি যে ভাইয়া আপনারা মানে আসেন, আশা করি সৃষ্টিকর্তা কৃপায় অনেক ভালো রেসপন্স হবে। এখানে নাহিদ ভাই আর সাব্বির ভাই, আমাদের এখানে অলরেডি নাহিদ ভাই হচ্ছে এফএআর পড়ায়, সাব্বির ভাই হচ্ছে এফএম পড়ায় পিএল এ। তো এএল এ হচ্ছে এই 2জন, আর নতুন করে আমরা এবার শেফাজ ভাইকে, মানে আমি যখন ওনাদেরকে বললাম যে ভাইয়া একদম বস লেভেলের একজন লাগবে যিনি কিনা কেস দেখবে, তো তখন এখানে সবাই বস বেসিক্যালি। তো দেন হচ্ছে ওনারা ওনাদের যিনি বস, মানে ওই যে যেটা বললাম যে সক্রেটিস প্লাস ওইখানে একটা ক্রম আছে, আমি যখন জিকে পড়ছিলাম জেনারেল নলেজ, তখন এই জিনিসটা মাথায় ছিল, এরপরে ভুলে গেছি, যাই হোক। তো ওই যে আপনার এখানেও সেম জিনিস, এখানে আপনি সবার গুরুকে পাচ্ছেন কেস স্টাডিতে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ওনারা, আমার যেটা মনে হয় আর কি, হয়তোবা তারা 5জন হলে কন্টিনিউ করার পসিবিলিটি সব থেকে বেশি, মিনিমাম 5জন, ঠিক আছে? প্লাস আমাদেরও তো একটা বিষয় আছে, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে যে মানে সবকিছু মিলে এটা হচ্ছে একটা বিষয়, তো 5জন আশা করি হয়ে যাবে। আর হয়তোবা দেখা গেছে 10জন 15জনও হইতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে ওনাদের ক্লাস আপনারা দেখেন, আপনারা সবার মাঝে শেয়ার করেন, যখন আপনার ক্লাসটা করে ভাল লাগবে, তো আমি আশা করি যে আপনি অবশ্যই আরেকজনকে বলবেন, যেহেতু আপনি চান আপনি ক্লাস করতে, তো আপনি চান মিনিমাম 5জন হয়ে যাক, তাই না? সিরাজুল ভাইয়া, হ্যালো, হ্যালো,
সিরাজুল ভাই আপনি মনে হয় মিউট করা। জি জি জি, বলতেছি যে হ্যাঁ 5 জন যদি না হয় আমার টাকাটাকে আমি ফেরত পাবো নাকি আমাকে হ্যাঁ কন্টিনিউ 100% ফেরত পাবেন, 100% রিফান্ডেবল। ঠিক আছে, আপনি ভাই যদি আপনার পরিচিতি একটু বলেন, হ্যাঁ আমরা বলেন। পরিচিতি আপনি কি আমাদের ইয়েতে কমপ্লিট কোয়ালিফাইড? না না, এবার আমার পরিচয় বলি। আচ্ছা ওকে দেন, থ্যাংক ইউ সো মাচ এটা বলছেন। ওকে আমি আমার কথাই বলি। আমার কথা হচ্ছে ভাই আমি খুব ছোট একজন মানুষ। আমি হচ্ছি just 1.5 মাস আগে আমার সিসি কমপ্লিট হয়েছে। আমি আচ্ছা যখন 2021-এর নভেম্বরে হচ্ছে আমার নভেম্বর না মানে আমি জয়েনিং এর কথা বলতে পারেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার 9 মাসের মাথায় আমার সিএল কোয়ালিফাই করছে। আমার সিএল কোয়ালিফাই করতে 2বার সময় লাগছে। আমার প্রথমবার 4টা হয়েছিল, পরের বার 3টা হয়েছিল, সার্টিফিকেট লেভেলের কথা বলতেছি। এর পরবর্তীতে হচ্ছে আমি যখন দেখলাম যে আসলে এখানে ওই রকম কোনো প্ল্যাটফর্ম নাই যেটা কিনা স্টুডেন্টরা ভালো করে বুঝতে পারতেছে একদম ধরিয়ে ধরিয়ে। আমাদের ইউটিউব চ্যানেলে আমার অনেক ক্লাস দেওয়া আছে, প্রায় 34টা ক্লাস। তো আমাদের ফেসবুক লাইভেও অনেক ক্লাস আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে তখন আমি এটাকে দেখার পর ভিত্তিতে আমি দেখলাম যে অনেকের এমসিকিউ বইয়ের প্রতি একটা বিষয় আছে যারা কিনা আইসিএডব্লিউ এর কোশ্চেন ব্যাংক ছাড়া অন্য কোনো সাপোর্ট তারা পাচ্ছে না। তো এটার ভিত্তিতে আমি সর্বপ্রথম, যেহেতু বাংলাদেশ ল আর আইসিএডব্লিউ ল আলাদা জিনিস, সো এই কারণে হচ্ছে আমি মানে আমাদের ল বইটা আমি লিখছি এমসিকিউর উপরে। তো ওই ল বইটা মোটামুটি 1 বছরে 3900 কপি সেল হয়েছে, 3900 কপি। তো এর পরবর্তীতে হচ্ছে আপনার ওই ল বইয়ের সাকসেসের ভিত্তিতে তখনই মানে বইটা যখন মার্কেটে মাত্র ছাড়ছি, এবং বইটার দাম সব থেকে বেশি ছিল বাই দ্য ওয়ে। মানে তখন এক্সিস্টিং মার্কেটে যে বইগুলো ছিল সবচেয়ে বেশি দাম ওই বইটারই ছিল। তো তখন হচ্ছে আপনার ওইটার উপর ভিত্তি করে অনেক স্টুডেন্ট আমাদের কাছে আমাকে কল দিছে, নক দিছে, তারা পড়তে চাইছে। তার উপর ভিত্তি করে আমি পড়ানো শুরু করছি, এবং এরপর থেকে আমি আর এক্সামে বসি নাই। মানে আমি এখনো পিএল এ বসি নাই। এটা হচ্ছে আমার মানে বিষয়। তো আমার এর পাশাপাশি হচ্ছে আমার কনসালটেন্সি আছে, পাবলিকেশন আছে, প্লাস আরো কয়েকটা বিজনেস আছে আমার। তো আমি এগুলোর সাথেই বেশি মানে ইনক্লুড হয়ে গেছি। প্লাস আমার যেহেতু একটা বিষয় হয়েছে সেমিনারে নাহিদ ভাইয়া বলছিল যে যে কাজ একটু বেশি জানে তার উপর কাজের প্রেশারও একটু বেশি পড়ে। তো যেহেতু আমি এট এ টাইম এই কাজগুলো করতেছি, আমাদের কোচিং কিন্তু 1 অগস্ট 2023 থেকে শুরু হয়েছে আমার প্রথম ক্লাস, নোবেল প্রফেশনাল একাডেমির প্রথম ক্লাস। তো তখন হচ্ছে আপনার ওইটা এবং ওপেনলি সবাইকে জানিয়ে আমি করছি, লুকোচুরি করে না। তো যেহেতু আমি রাতের বেলা ক্লাস নিতাম, আমার 7:30 থেকে রাতে 12:30 পর্যন্ত ক্লাস থাকে। আজকেও আছে, মানে আজকে হয়তো আজকের ক্লাসটা নেওয়া হবে কিনা আমি জানি না, 11টায় ক্লাস আছে। তো তাও আবার বিজনেস স্ট্র্যাটেজি, মানে হচ্ছে আমি এখনো পিএল এ পরীক্ষায় বসি নাই, বাট আমি পিএল এরও ক্লাস নিচ্ছি। এবং আমার অডিট ক্লাসে অলরেডি 15 জন এনরোল, সরি 16 জন, আজকে একজন করছে, 16 জন এনরোল্ড স্টুডেন্ট আছে। আমাদের একাডেমিতে বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজি ওইটা আমি পড়াই, আইটি গভর্নেন্স আমি পড়াই। তো এটা হচ্ছে আমার প্রোফাইল আর কি। আমি কিন্তু মানে জাস্ট পড়াচ্ছি, এখনো পরীক্ষাও দিই নাই বাই দ্য ওয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পিএল এর, আমি এখন আসি। তো যারা পড়তেছে তাদেরকে এটা জানিয়ে পড়ানো হচ্ছে যে ভাইয়া আপনি ক্লাস দেখেন, এটা একটা নলেজ শেয়ারিং সেশন নামে ছাড়া হয়েছিল, যে ক্লাস দেখেন ভাল লাগলে করবেন। তো এভাবে করে 3টা 4টা 5টা ক্লাস করার পরে দেন বললাম যে এভাবে তো আমি ফ্রিতে সবার মধ্যে টাইম দিতে পারবো না। সো এক্ষেত্রে আপনারা যদি চান পড়তে পারেন, আমি কন্টিনিউ করবো, আদারওয়াইজ এখানেই শেষ। তো এটার মাধ্যমে 15 জনের মতো এনরোল করছে আর কি, পরীক্ষার রেজাল্টের আগে, ঠিক আছে। তো একইভাবে মানে পিএল এ আরো অনেকগুলো বিষয়ও আমি নিচ্ছি। আর অ্যাডভান্সে হচ্ছে আর কি ভাইয়ারা নিচ্ছেন, আর পিএল এ হচ্ছে 4টা সাবজেক্ট যেটা কিনা এসিএ রা নিচ্ছেন। এটা হচ্ছে এফএআর, এফএম, ট্যাক্স, কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস। এই 4 বিষয় হচ্ছে এসিএ নিচ্ছেন, আর বাকি 3 বিষয় আমি নিচ্ছি। এটা হচ্ছে আমার ছোট প্রোফাইল আর কি ভাইয়া। হ্যালো সিরাজুল ভাই, আপনি মিউট করা। হ্যাঁ হ্যাঁ, ওই যে কথা তো অনেক হলো, এখন যেটা বলতে চাচ্ছিলাম, এখন কথা হলো আমরা অবশ্যই এঙ্গেজ হইতে চাই আপনার সাথে, আপনার মাধ্যমে যদি আমাদের একটু উপকার হয়। যেটা আপনি প্রাইসিং এর ব্যাপারটা একটু নেগোসিয়েশন করতে চাই, সেটা হচ্ছে আচ্ছা টোটাল ভাইয়া একটু আমি বলি প্লিজ একটু যদি মানে একটু যদি সময় দেন আমাকে, এটা আমি একটু বলি। ভাইয়া আপনি আমি জানি না আপনি কতটা বুঝতে পারতেছেন, এখানে যারা ক্লাস নিচ্ছেন তারা তো প্রোফাইল সবই ওনারা শেয়ার করছে, আমিও শেয়ার করছি, তাই না? মানে আমি জাস্ট বলতেছি আমি যেটাতে নেই ওইটার কোর্স ফিও 6000 টাকা পিএল এ, বুঝতে পারছেন? মানে এই যে 15 জন 16 জন যারা পড়তেছে, যেটাতে আমি নিচ্ছি, ইভেন দে নোজ দ্যাট আই এম নট পাসড হিয়ার। তো সেক্ষেত্রে হচ্ছে আই এম নট পাসড হিয়ার। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সেই জায়গায়ও কিন্তু কোর্স ফি সেম। তো এখানে তো হচ্ছে ভাই এসি এরা ক্লাস নিচ্ছেন, ওনাদের একটা বিষয় আছে, মানে বুঝতেছেন তো ভাইয়া। তো এটার জন্য হচ্ছে যে মানে
এটা হচ্ছে আমাদের শুধু প্রথম ব্যাচ, এই কারণেই 12,000 টাকা। আদারওয়াইজ মানে 12,000 টাকা হবে না। তবে এটা আমি করতে পারি, আপনারা যদি দেখা গেছে 3টা সাবজেক্ট কেউ পড়েন, সেক্ষেত্রে আপনারা যেহেতু 36,000 টাকা হবে, তখন হয়তোবা আপনি ইনস্টলমেন্টে আমরা দেওয়ার সুযোগ দিতে পারি। মানে আপনি ওই ইনস্টলমেন্টে, আপনি 2টা ইনস্টলমেন্টে আপনার 18,000 করে দিতে পারবেন। ঠিক আছে সিরাজুল ভাইয়া? এটা হচ্ছে যদি কেউ 3টা সাবজেক্ট পড়ে। হ্যালো ভাইয়া, মিউট হয়ে গেছে। যদি 3টা সাবজেক্ট পড়ে আপনারা 30,000 টাকা ওয়ান ইনস্টলমেন্টে নেন, এটা আমার মনে হয় একটু সুবিধা হবে, সবাই একটু মানে যাতে উইন উইন সিচুয়েশনে থাকে আর কি। না ভাই, এখানে উইনের আমি বলি এখানে উইন উইন সিচুয়েশনে আমরা নাই, আমরা এখন লসে আছি। মানে না, আমি যদি আপনাকে বলি যে আমরা লসে আছি অ্যাডভান্সের ক্ষেত্রে, কজ আমি পিএল এর কথা বলতেছি। যদি জি ভাইয়া, এটা বোথ ওয়ে ইনভেস্টমেন্ট ভাই, আপনারা প্ল্যাটফর্ম করছেন বিধায় অফকোর্স ভাইয়া, হ্যাঁ আমি বলি আপনাকে, আপনি যেটা বলছেন আপনার জন্য এটা বিগেস্ট ইনভেস্টমেন্ট হবে। আপনি যদি এখানে 36K দিয়েও করেন, মানে এটা আপনার জন্য বিগেস্ট ইনভেস্টমেন্ট হবে। এবং আই বিলিভ দ্যাট আপনি আশা করি একটা ভালো রেজাল্ট করবেন, এবং আশা করি আপনাকে আমরা যে কমিটমেন্ট গুলো দিব বলছি, এগুলো আমরা দিতে পারবো, মানে আপনাকে দিব। হ্যালো, হ্যাঁ দাদা, আমি লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, না আমার জায়গা থেকে প্রস্তাবটা এরকম ছিল যে আপনারা যদি কাইন্ডলি পারেন আর কি, একটু আমার জন্য সুবিধা হয়, আমারটা আমি বলে দিলাম। আপনি না আমি বুঝতে পারছি, আপনি ভাইয়া 2টা ইনস্টলমেন্টে দেন আস্তে ধীরে, কোনো সমস্যা নাই, আপনি ওইটা করতে পারেন। ঠিক আছে, আপনি যদি 3টাই পড়েন, আপনি 2টা ইনস্টলমেন্টে দেন, কোনো সমস্যা নাই। বাট মানে আমাদের পেমেন্টের জন্য আমরা হচ্ছে আপনাকে মানে এই কারণে পারতেছি না, কজ আমাদের মাইনাসে চলতেছি আমরা। হ্যালো দাদা, আমি লিঙ্ক দিচ্ছি, আমি লিঙ্ক দিচ্ছি দাদা, যে সেমিনারের জন্য। এটা আমার আপিল ছিল আর কি, প্রেয়ার ছিল। আপনারা অবশ্যই ভাই আপনি প্লিজ আমাকে এভাবে করে বলবেন না, কারণ আমি অনেক ছোট মানুষ, আপনার থেকে অনেক ছোট হব। তো আমি বিশ্বাস রাখি আপনি আমাদের সাথে আসেন, এসে সৃষ্টিকর্তা কিংবা একটা বুম রেজাল্ট আমরা উপহার দিতে চাচ্ছি, আমরা আইসিবি কে দিতে যাচ্ছি, আমরা চাচ্ছি যারা আমাদের সাথে আছে তাদেরকে সাথে নিয়ে এগোতে। আমার বিশ্বাস যে অনেক ভালো কিছু হবে, সৃষ্টিকর্তা কিংবা অনেক 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 ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনি জাস্ট ভাই ক্লাসটা দেখেন, বিশ্বাস করেন, আপনি নিজ থেকে বলবেন যে আমি 15,000 করে দিব। আমি আপনাকে বলি ভাই, পাস করার পরে এই টাকা কোনো টাকাই না, মানে এটা আপনি আশা করি বুঝতে পারবেন। তাহলে তো ফিউচার কন্ট্রাক্ট করতে হবে, পাস করার পর দিব। ভাই আমি এখানে কারো এই বিষয়টা বলতে চাচ্ছি না, এখানে কিন্তু আরো অনেকেই হয়তো আছেন ভাই, ওনাদের কোর্স ফি দেখে আমি রীতিমতো হতাশ। মানে আমি যদি বলি, আমি বলবো না এটা কোথায় বা কি, 50,000 টাকা করে কেস স্টাডি পড়াচ্ছে, আমি জাস্ট এটাই বললাম। আমরা মাত্র 15,000 ভাই, ঠিক আছে, আর এর থেকে কমাইলে কিছুই থাকে না। এবং আমাদের এই সিএদেরকেও মানে যারা এখানে আছেন ওনাদেরও তো একটা সম্মানই আছে, তাই না? তো আমাদের এমনি আমরা জাস্ট এটা লস টানা জিনিস, আমরা চাচ্ছি এটা হোক। প্রথম ব্যাচে একটা বোম রেজাল্ট আসবে, দ্বিতীয় ব্যাচ থেকে আমাদের কোর্স ফি এমনিতেই বেড়ে যাবে। তখন দেখবেন যেটা এখন 15 সেটা হয়ে যাবে 20, আর একসাথে পে করলে 15 হয়ে যাবে। এটা জাস্ট আপনাদেরকে আগেই জানাই রাখলাম আর কি। ইন ফিউচার কোর্স ফি আমাদের কত হবে, জাস্ট এটা প্রথমবারের জন্য এই ফি। ওকে ভাই, ক্লোজিং সেরেমনি করে দেন, টাইম তো হয়ে গেছে। আচ্ছা, আর কারো কোনো কিছু? শাফিন তুর্য ভাইয়া কি অ্যাডভান্সে আছেন? শাফিন তুর্য ভাইয়া, হ্যালো ভাইয়া কি আছেন? যেহেতু আপনি ওই যে গোল্ড মেডেলের বিষয়টা জিজ্ঞেস করছেন, তাই আপনার উপর একটু কিউরিয়াসিটি আছে বলেই কোশ্চেন করছি। হ্যালো 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 ভাই বাইরে আছি তো, একটু ভেজালে আছি। আচ্ছা ইটস ওকে, আপনি তো অ্যাডভান্সে আছেন ভাইয়া, ইফ আই এম নট রং। আচ্ছা ওকে, তো আমাদের যাদের হচ্ছে এনরোল করার আছে, আমরা চাইলে আমাদের যে গ্রুপটা আছে সেখানে আপনারা নক করতে পারেন, অথবা আপনারা হচ্ছে একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে এই যে নাম্বারটাতে 01628989565। কেউ যদি গ্রুপে অলরেডি জয়েন হয়ে না থাকেন, আশা করি সবাই গ্রুপে আছেন, যদি না হয়ে থাকেন এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন ভাইয়ারা, অনেক ভালো লাগলো আপনাদের সাথে থাকতে পেরে। আশা করি অনেক ভালো কিছু হবে সৃষ্টিকর্তা দিবে। ধন্যবাদ সবাইকে, জি আসসালামু আলাইকুম।